সবার সাথে এরকম যোগাযোগ করে, ফোনে কথা বলে, আমি ঢুকে দিতাম, আমি টাকা ঢুকে দিতাম, ও কথা বলতো তাদের সাথে ফোন। আচ্ছা, পরে এক পর্যায়ে ওদের বাড়ির পাশে একটা ছেলে আসে কাজ করতে বেগুনিয়া, আমি বলি ভাইয়া ওই ছেলের সাথে ও সম্পর্ক শুরু করে দেয়, আমার সাথে সম্পর্ক করা অবস্থায়। আচ্ছা, এইটে পড়ি প্রথম আমি তখন যার সাথে আমার রিলেশন হয় ওর নাম হচ্ছে নাইম। আমি তখন আমার নানা বাড়িতে থাকি, ছোটবেলা থেকে আমি আমার নানু বাড়িতে থাকি। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমার বাবা আমাদের খুব একটা কেয়ার করতো না, আমার মাই আমাদের বড় করেছে। তো আমি ওখানেই পড়াশোনা করি। আমি একদম ছোটবেলা, বয়স তখন মেবি 3 হবে, তখন থেকে আমি আমার নানু বাড়িতে থাকি। আচ্ছা, তো 1 নভেম্বর আমি জেএসসি এক্সাম দিতে যাচ্ছি। তো আমার বয়ফ্রেন্ড নাইমের ভাই ও আর আমি একই গাড়িতে করে এক্সাম দিতে যাচ্ছিলাম। নাইম এসেছিল ওর ভাইকে এগিয়ে দিতে, তখন আমাকে দেখেছিল যে আমি গাড়িতে বসা আছি। আচ্ছা, আমাকে কয়েকবার ফলো করেছিল, আমি ওইভাবে তাকাইনি, কারণ এক্সাম দিতে যাচ্ছি, খুব টেনশন ছিল। তারপরে ব্যাস চলে গেলাম। আমি তখন ফেসবুক ইউজ করি। ওকে, তো ওই ফেসবুকে আমি লাইফের প্রথম আমি আমার ছবি আপলোড করি, ওই দিনই তুলি। খুব ভালো লেগেছিল, সবাই মিলে এক্সাম দিতে গিয়েছিলাম, তখন ছবি তুলে ফেসবুকে আপলোড করি। নিশি চৌধুরী নীলাঞ্জনা আইডির নাম থাকে। পরে ওই আইডি তো ওই ছেলে নাইম গাজী নামে ওর একটা আইডি থাকে, ও আমাকে ওই আইডিতে রিকোয়েস্ট পাঠায়। পরে আমি মনে করি এই ছেলেটাকে তো আমি দেখেছি, আজকেই তো দেখেছি সকালে। পরে আমি অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পরে আমি নিজে থেকে হাই লিখি, দেন দু একটা কথাবার্তা বলে। তারপরে আমি মনে করি আমাকে মনে হয় চিনতে পারতেছে না, এজন্য ভাইয়া কথা বলতেছে না। আচ্ছা, পরে আমি নিজেই মেসেঞ্জারে একটা কল করি, কল করে বলি যে ভাইয়া আমাকে চিনতে পারছেন, আমি কিন্তু আপনার ভাইয়ার সাথে, ছোট ভাইয়ের সাথে পরীক্ষা দিতে যাচ্ছিলাম আজকে সকালে, ওই মেয়েটাই আমি। ওকে, ওখান থেকে কোনো সাউন্ড আসেনি, পরে আমি কেটে দিয়েছি, শেষ। এর 2 থেকে 4 দিন যাওয়ার পরেই হঠাৎ করে মেসেঞ্জারে আমাকে নাইম লিখতেছে, তুমি কি কারোর সাথে রিলেশন করো? আমি বলি না তো। দেখো আমি এত ঘোড়ায় পেছায় কথা বলতে পছন্দ করি না, আমার তোমাকে ভালো লেগেছে, প্রেম টেম বুঝি না, আমি তোমাকে ভবিষ্যতে বিয়ে করব, এইভাবে রিলেশন করতে চাই। তুমি আমাকে কোনো ঘোড়ায় পেছায় উত্তর দিবা না, যেটা চাও সেটাই বলবা, তোমাকে ভাবার জন্য আমি একদিন সময় দিলাম। ব্যাস এই পর্যন্তই, শেষ। একদিন শেষ, দ্বিতীয় দিন হঠাৎ করে লিখতেছে কোনো উত্তর দিল না তো। আমি বলতেছি দেখেন ভাইয়া, আমি কারোর সাথে রিলেশন করব না, এভাবে বলেছি। এই খুলনার তো কোনো ছেলের সাথেই না, কারণ খুলনা মানে এর আগে আমার লাইফে একটু এরকম রিলেশনশিপে প্রবলেম হয়েছিল। কি হয়েছিল সেটাও তো আমাদের শুনতে হ্যাঁ হবে। ভাই, আমি বলবো আরেকটু কন্টিনিউ করে। তো এই জন্য আমি ভেবে নিয়েছি যে আমি খুলনাতে কোনো ছেলের সাথে রিলেশন করব না, বলেছি ব্যাস। তখন হ্যাঁ, এখন আমি বলি কি হয়েছিল। সেটা হয়েছে আমার 2016 সালে। আজকে আমি যেহেতু লাভ স্টোরিতে এসেছি, আমি আমার জীবনের কোনো কথাই লুকাইতে চাচ্ছি না, থ্যাংক ইউ। কারণ আমার নিজের অনেক ফ্রেন্ডরা আছে হয়তো বা আজকে শুনছে, ইভেন ওদেরকে বলছি যে সব কথা হয়তো মুখে বলা যায় না, বাট আমি আজকে লাভ স্টোরিতে কেন যাচ্ছি, মানে ভালোবেসেছিলাম, রাইট, আগে কখনো এতটা ভালো কাউকে বাসিনি। আমি এখন বুঝি যে এটা আমার ভালোবাসার বয়স না, বাট এই বয়সে যে আমি কতটা ভালোবেসেছি, আর সেই ভালোবাসার মানুষ কেন আমাকে অবহেলা করতেছে সেইটা বলতে চাচ্ছি। ওকে, দেন আমি 2016-তে আমি শুরুতেই বলেছি আমার বাবা আমাদের খুব একটা কেয়ার করতো না। 2016-তে তখন আমি রাজশাহীতে পড়াশোনা করি, ওখানে আমার দাদু বাড়ি। তারপর ওখান থেকে আমি ঢাকাতে আসি, এটা হচ্ছে 2016 সালের রমজান মাসে। আচ্ছা, দেন আমার বাবা আমার মাকে খুব মারধর করতো, ইভেন আমাকেও। আচ্ছা, মানে আমাদের বড় আম্মু ছিল, রাজশাহীতে থাকতো, তো ওখানে আমরা যখন ছিলাম মাঝে মধ্যে ওই আম্মুর সাথে দেখা হলে ওর যে রিয়াকশনটা ওটা আমাদের উপরে পড়তো। আচ্ছা, পরে আমার বাবা খুব মারধর করতো, আর একদিন আমাকে অনেক মেরেছিল। আচ্ছা, মারার পরে
আমরা তখন ঢাকাতে ভাড়া থাকতাম শাহালিবাগে। আচ্ছা, তো ওখানে একটা ছেলে, তখন আপনি কিসে পড়েন? আমি তখন ক্লাস 8-এ পড়ি। ওকে, কারণ আমি বলিনি আমি এখন নিউটনে পড়ি, কিন্তু নিউটনে পড়ার কথা না, আমার মাঝে 3টা বছর গ্যাপ গেছে। গট ইট। তারপর 2016 সালে তখন আমি নিউটনে পড়ি, 8-এ পড়ি, এইটে, সরি। তো একটা ছেলে আমাদের বাসার পাশের রুমেই থাকতো, যেহেতু বাসা ভাড়া নিয়ে থাকি, রুমে মানে পাশের রুম তো থাকবে। তো ওই ছেলেটা দেখতো যে আমার বাবা খুব ঝামেলা করতো ঘরের মধ্যে, শুধু ও না, আমাদের বাসার মানে যারা ছিল তারা সবাই দেখতো। পরে আমার মনে আছে এটা হচ্ছে রমজান মাস, 2016 সালের রমজান মাসের 29 তারিখ। বাবা রাত্রে অনেক মেরেছে। আচ্ছা বাবা তো মেরেছে, মাও মেরেছে। আচ্ছা, খুব একটা কারণ ছিল না, একটা সিম্পল কারণে। পরে এইভাবে বলেছিল যে তুই যদি কোনো ছেলের দিকে তাকাস বা এরকম কিছু করিস, তাহলে হয়তো তোকে মেরে ফেলবো, নয়তো এমন কিছু করব যাতে তোর দিকে কেউ না তাকায়। আচ্ছা, বাবা হয়ে এই কথাটা বলেছিল। আজকে বলছি না যে আমার বাবা ভুল বলেছিল, বাট এইটা বলতেছি যে আমার বাবার এটা বলা উচিত ছিল না। ওকে, অনেক মেরেছিল। পরে আমি তখন রাত 1:30টা না 11:30টার মতো, আমার আব্বু সিএনজি চালায়, তো Okay. আমাকে প্যান্ট শার্ট ধুইতে পাঠাইছে। পরে আমি গিয়েছি, ওই ছেলেটা তখন বলতেছে যে আজকে তো 29 রোজা, কালকে কি তোমরা মার্কেট করবা? মানে দেখতেছে তো আমাদের মধ্যে কি হচ্ছে। রুমে মারধরটা তো শুধু রুমে না, বাইরেই মেরেছিল একদিন আমাকে। সেটা জাস্ট আমি গ্যাসের চুলায় পানি ফুটাইতে দিয়েছিলাম, তখন চুলাটা নিভে গেছিল, এজন্য পাশের রুমের আন্টি একটু মানে বেশি কথা বলছিল, যার জন্য মা বাবা দুজন মিলেই আমাকে মেরেছে। আমার মা আজকে শুনতেছে, আমি জাস্ট বলতেছি যে ওই দিনই আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটা করে ফেলি। ওকে। হ্যাঁ, আজকে নিজেকে শক্ত রেখে বলতে হবে কিন্তু সব। হ্যাঁ, হ্যাঁ So, অবশ্যই। একদম কান্নাকাটি নয়, একদম নিশি তোমার মতো করে তুমি বলো, সবাই শুনছে। তারপরে আমি বলি যে জানি না কেনাকাটা হবে কিনা, জানি না, এমনিতে নিজেদের খাবার দাবার বা নিজেদের মনে শান্তি নাই, কেনাকাটা তো দূর। পরে ওই ছেলেটা আমার সাথে কথা বলতেছিল, হঠাৎ পাশের রুমের একটা নানি দেখে ফেলে। ওকে, পরে আমি এতটা ভয় পেয়ে যাই যে বাবা আমাকে আজকে এতটা মেরেছে, যদি জানতে পারে যে আমি একটা ছেলের সাথে কথা বলছি, তাহলে তো আজকে আমাকে মেরেই ফেলবে। তখন আমি ওকে বলি যে আপনি তো আমার সাথে এই যে কথা বললেন এর জন্য, তখন আম্মুর কথা বাদ, আমার বাবা যে আজকে আমাকে কি করবে আমি নিজেও জানি না, কারণ কিছুক্ষণ আগেও আমি মার খেয়েছি। পরে আমি এত বড় একটা সিদ্ধান্ত তখনই নেই শুধুমাত্র বাবার মারের ভয়ে, কারণ ছোটবেলা থেকে বলেছি যে আমরা কষ্ট পেতে পেতে বড় হয়েছি। কি সিদ্ধান্ত নিলেন? আমি তখন ওই ছেলেটাকে আমি তখন ভালোবাসা প্রেম কিছুই বুঝতাম না, আমি জাস্ট এভাবে বলি যে আপনার জন্য যখন আজকে বাবা আমাকে মেরে ফেলবে তো আপনি বুঝবেন। আমাকে এক কথায় যাকে বলে আমি ছেলেটার হাত ধরে বাসা থেকে পালিয়ে যাই। ছেলেটাকে কি প্রথমে আপনাকে বলেছিল এই কথা? না, আমি নিজে বলেছিলাম আচ্ছা। যে যেহেতু আপনি আজকে এই কথা বললেন, এটা ওই মুরব্বি যখন দেখে চলে যায় তখন আমি বলি যে আমার বাবার কাছে গেলে আমাকে মেরেই ফেলবে। আচ্ছা, মানে খুব আঘাত করতো। আমার বাবা এখনো করে না বললে ভুল, যার জন্য আজকে আমি পরে বলবো এটা। তো তারপরে তো ছেলেটা এই কথা শুনে কি বললো? হ্যাঁ, দেখেছে তো যে আমার উপরে কি অত্যাচার হয়, বলেছে তুমি এত বড় হইছো তারপরে তোমাকে মারে, আচ্ছা। কোনো রিলেশন না, কোনো ভালো লাগা না, কোনো সম্পর্ক না, জাস্ট আমি এটাই বলি যে আমাকে নিয়ে আপনার কোথাও একটা যেতে হবে। এই কথাটার অর্থটা কি সেটাও আমি তখন বুঝতাম না, Okay. শুধু এইটুকু জানি যে রাতে তো তখন অনেক রাত, সকালে তো আমাকে মেরেই ফেলবে, মার্কেটিং তো বহু দূরে। পরে আমার মনে আছে ছেলেটা বলেছিল ঠিক আছে তুমি তোমাদের ফোন নাম্বারটা দাও, আমি তোমাকে মেসেজ করে জানাবো কখন যেতে হবে। তারপরে আমি আমার আম্মুর ফোন নাম্বারটা দিই, বাস আমি রুমে চলে যাই। রুমে গিয়ে টেনশনে এমনিতে ভয় করতেছে ওই মহিলা মানে ওই নানি যদি চলে এসে বলে দেয় তাহলে তো এখনই মারটা খাইতে হবে, আর যদি না বলে তাহলে তো আজকে ঘর ছেড়ে আমাকে চলে যেতে হবে শুধুমাত্র এই মারের ভয়ে। আচ্ছা, পরে সকালবেলা ভোরের দিকে ব্যাস আমি বেরিয়ে পড়ি।
কিছু নেই না, শুধু এক কাপড়েই চলে যায়। আচ্ছা তারপরে ওখান থেকে ডাইরেক্ট নওগাঁ ছিল ছেলেটার বাড়ি, নওগাঁ যাই, ওর খালার বাসায় থাকি। তারপরে আমার বাবা মা খুব খোঁজ করে, এখন আমার বাবার ভালোবাসা খুব জেগে ওঠে। ওকে, পরে আমার বাবা খুব খোঁজ করে, কোথায় ফোন চলে দেয়। গেলেন আপনারা? নওগাঁতে? হ্যাঁ নওগাঁতে। ডাইরেক্ট ওই সকালবেলা 5টার পরে 6:30টার দিকে বের হই, সবাই ঘুম থাকে, তখন রমজান মাস, সবাই সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো তখন চুপ। কোথায় গেলেন? নওগাঁতে কার কাছে গেলেন? ওই ছেলেটার খালার বাসা। খালার বাসায় গেলেন? হ্যাঁ, গিয়ে এভাবে বললো যে খালা ভালোবাসাও না প্রেমও না, এরকম মেয়েটার সাথে কথা বলছি, আমি নিজেই পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, যদি এটা ওর বাবা বলে রুমে, সত্যি ওকে মানে মেরে ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তারপর? পরে আমি যাই, ওখানে থাকি। এখন আমার বাবা মা খুব ফোন দেয়, ইভেন ওই বাড়িওয়ালারা ফোন দেয়, অনেক ঝামেলা হয়। ওকে, এখন ছেলেটা একটা টাইমে বলতেছে, দেখো যদি এইভাবে আমি যাই ঢাকাতে, তাহলে আজকে তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, কারণ তুমি একটা মেয়ে, তোমাকে আমি তোমার বিপদ উদ্ধার করার জন্য নিয়ে আসছি। তো এখন যদি এইভাবে যাই তাহলে পুলিশে দিবে, নয়তো আমাকে খুব মারধর করবে। পরে বলে যে আমাদের বিয়ে করতে হবে। তখন 2016 সাল জুলাই মাসের শুরুর দিকটা, আর আমি তখন ক্লাস 8-এ পড়ি মাত্র। পরে এরকম আর কি কথাবার্তা হয়, মা খুব ফোন দেয়, খুব গালাগালি করে, ওই ছেলেটাকে করে, আমাকে খুব আদর করে, তুই চলে আয় চলে আয় চলে আয়। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে। পরে ওই 16 সালে ফার্স্ট আমার জীবনে এই যে প্রথম ভুলটা আমি করে বিয়ে ফেলি। করলেন? হ্যাঁ, বিয়ে করে ফেলি। বিয়েটা কিভাবে হলো? বয়স হয়েছিল আপনার? বয়স হয়েছে মানে কি 18 বছর হয়েছে বা এরকম কিছু জিজ্ঞেস করেছে আপনাকে কিছু? হ্যাঁ, ওখানে জিজ্ঞেস করেছিল কিভাবে যেন ওর একটা খালা একটা খালু ছিল, ওভাবে ম্যানেজ করেছে। আচ্ছা। আমি তো বলেছি যে তখন আমি ক্লাস 8-এ। এটা কি কাজী অফিসে গিয়ে করেছেন? হ্যাঁ, কাজী অফিসে গিয়ে করেছি। কোথায় এটা? এটা নওগাঁতেই। মানে ওরা আপনার বয়স নিয়ে কিছু প্রশ্ন করে নাই? কিছু বলে নাই আপনি? এরা নিজেরা কি না, করেছে। কিন্তু আপনাকে কি প্রশ্ন করেছিল কিনা? না, আমাকে কিছু জিজ্ঞেস করে না, আমাকে শুধু একটা সিগনেচার করতে বলেছিল Okay. আর মুখে কবুল বলতে। কিন্তু তখন তো আপনার 18 বছর হয় নাই। হ্যাঁ, আমি তো ক্লাস 8-এ পড়ি মাত্র। ওকে, এক সেকেন্ড। সো যার তারপরে বিয়ে হয়, সিগনেচার করি, তারপর ঢাকাতে চলে আসি। তোমার যার সাথে বিয়ে হলো তার সাথে তোমার বয়সের ডিফারেন্সটা কেমন ছিল? তখন ওই ছেলেটার বয়স ছিল 23-24। আচ্ছা, আর আমার 13-14। ওকে, মানে অলমোস্ট 10 বছরের ডিফারেন্স। ওকে, তারপরে? তারপর ঢাকাতে চলে আসি। আসার পরে বাবা মার কাছে বাবা মা আমাকে মেনে নিচ্ছে না। তারপরে একটা পর্যায়ে মানে অনেক ঝামেলা হয়। পরে ওকে খুব মারধর করে, আমাকেও খুব মারধর করে। কে মারধর করে? ওখানকার বাড়িওয়ালা। তারপরে আমার মা আমাকে একটু গায়ে হাত দেয়। পরে আমি বলেছিলাম, আমি সবার আগে এটা ভেবেছিলাম যে ছেলেটা তো আমার জন্য এই ভুলটা করছে, আমার কি ভুল আমি তখন বুঝিনি, এখন বুঝতে পারতেছি, কারণ তার জন্য বর্তমানে আমার জীবনটা এক পর্যায়ে শেষ। ওকে, তো তারপরে আমি বাড়িওয়ালার ঘরে থাকি আর ওই ছেলেটা থাকে একটা রুমে। তারপর সকালবেলা আর কি ওর ফ্যামিলি থেকে কিছু লোকজন আসে। প্রথমে বলে রাখি ছেলেটার মা বাবা কেউ ছিল না, আচ্ছা, শুধু চাচা চাচি মামা মামি এরকম 2-1 আসে। ওইভাবে আমাকে আমার বাবা মা হাতে হাতে দিয়ে চলে যায়। তারপরে আমাকে নিয়ে নওগাঁতেই রেখে আসে। ওকে, তার 1 মাস পরে আমাকে আবার ঢাকাতে নিয়ে আসে। ওখানে আমার মনে আছে আমি বলেছি যে জুন মাসে রমজান ছিল, জুলাই মাসে বিয়েটা হয় শেষের দিকে, তারপরে সেপ্টেম্বর মাসের 1 তারিখে 2-3 তারিখে এরকম আমি ঢাকাতে আসি। তারপরে সেপ্টেম্বর মাসে রুম ভাড়া নেয়, ওখানেই আমি থাকি। মায়ের সাথে বাবার সাথে কথা হয়, তারা আমার মুখের দিকে তাকায় মেনে নিয়েছিল। কিন্তু আমি তো তখন ছেলেটাকে ভালোবাসতাম না, বা আমার ভালোবাসাটা আমার মধ্যে কাজ করতো না। ওকে, পরে আমি সবসময় শুধু বলতাম আমি চলে যাব, বাচ্চাদের মতো সবসময় বলতাম আমি আমার মায়ের কাছে চলে যাব। পরে আমার মনে আছে যে একটা সময় আমার অনেক জ্বর হয়েছিল, কারণ ওই ছেলেটার একটা সৎ ভাই আছে, ও এসেছিল 15-16 তারিখের দিকে সেপ্টেম্বরের। তারপরে আমি ফ্লোরে ঘুমাইতাম আর ওরা 2 ভাই একসাথে ঘুমাইতো। দেন আমি ফ্যানের বাতাসের ফ্লোরের যে ঠান্ডাটা মিলে আমার অনেক জ্বর হয়েছিল। ওকে, এত জ্বর আমি শুধু মামা করে চিল্লাইতেছিলাম, মানে দূর থেকেও গায়ের তাপ পাওয়া যাচ্ছে। পরে তখন বলছিল যে মা ছাড়া আর কেউ নাই, মানে ওর তো দোষ না। আমি বলতেছি এই সময় মাকেই তো মনে পড়তেছে। পরে জ্বর গেল, তখন প্রায় সেপ্টেম্বর
সরি এটা আগস্ট ছিল, ওকে। আগস্ট মাসের 15-16 তারিখ, প্রায় আগস্ট শেষের দিকে মায়ের সাথে কথা হইতেছে। তখন আমি ভেবে নিয়েছি যে আমি এখানে থাকবো না। কেন মনে হলো হঠাৎ করে না থাকার ইচ্ছা? কারণ আমি তো বিয়ে ভালোবাসা, আমি ক্লাস 8-এ পড়ি, আমার সামনে এক্সাম ছিল। আচ্ছা। আমি মাকে শুধু বলতাম যে আমি পরীক্ষা দিব, আব্বুরে পাঠায় ওইখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করো, ফোন আচ্ছা। করলে এটাই বলতাম। আচ্ছা। তখন আমি রাজশাহীতে একটা মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। হুম। পরে আমি ওইভাবে বলতাম চলে যাব। শুক্রবার ছিল, ওটা সেপ্টেম্বর মাসের 3 তারিখ শুক্রবার দুপুরে ওই ছেলেটা খেতে এসেছিল। পরে আমি বলেছি যে আমি চলে যাব। ইভেন আমি তার আগের দিন রাত্রে আমার জামা কাপড় যা আছে সব ব্যাগ ট্যাগ ভর্তি করে রেখে দিয়ে লুকায় রেখে দিয়েছি, Okay. কারণ আমি আসলে যদি আমাকে দেখে ফেলে, হুম। মানে আমার মধ্যে তখনও ওই ভাবটা ছিল যে আমাকে পালায় যেতে হবে। আচ্ছা। প্রথম পালায় যে বাবার ভয়ে, এখন পালায় যাচ্ছি যে আমি কি করছি, মানে বুঝতেছি না সংসার বা কি ভালোবাসা। বাট ওখানে মানে যে ওর কাছ থেকে রেসপন্সটা কেমন ছিল এই যে হ্যাঁ, ও গেলে? অনেক ভালো ছিল। আচ্ছা। মানে আমার মনে আছে যখন আমাকে নওগাঁতে নিয়ে গেছিল, ঈদের আগের দিন আমরা গেছিলাম রাত্রে, ওই দিন চাঁদ রাত ছিল, সকালে ঈদ। ওর জন্য কোনো কাপড় চোপড় কিনে নেই, কিন্তু আমাকে 2-3টা কাপড় চোপড় কিনে দিয়েছিল 3-4 হাজার টাকা দিয়ে, ওকে। কিন্তু নিজের জন্য কিচ্ছু কিনে নেই। আচ্ছা, সে কি চাকরি করতো? হ্যাঁ, ও একটা কারখানাতে চাকরি। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে ওই যে আমি 3 তারিখে দুপুরে খেতে আসতাম, বলে দিয়েছি। ভাবতো যে আমি ফাজলামি করে, আমি বলছি না আমি কিন্তু চলে যাব। পরে যে চলে গেছে, তারপরে আমি সুন্দর আর কি দেখতেছি, মানে ওখানে একজন আবার আমাকে পাহারা দিত। আচ্ছা। কারণ মাঝে আমি যাব বা আমার মা আমাকে নিতে গেছিল, এগুলো নিয়ে খুব ঝামেলা হয়েছিল। তো ওখানে ম্যানেজার থাকে, ঢাকা শহরের বাড়ি, তো একটা মহিলা ম্যানেজার টাইপের ছিল, উনি পাহারা দিত আমাকে আচ্ছা। যে আমি কখনো চলে যাই কিনা। দেন ওদিন আমার সুযোগ ছিল, ওনার কোন একজন আত্মীয় অসুস্থ ছিল, উনি ওখানে দেখতে গেছে। আচ্ছা। আমি তো ভাবছি যে আজকের এই দিনের থেকে তো ভালো সুযোগ আমি কখনো পাবো না। ব্যাস 3টার দিকে 4টার দিকে আমি সুন্দর চুপি চুপি, সবাই ঘুমায় পড়ছে, কেউ দেখলেই তো ধরা, কারণ আমি তো পালায় আসতেছি। আস্তে আমার জামা কাপড়ের ব্যাগ নিয়ে চুপি চুপি গেট থেকে বেরোয়, রিক্সা নিয়ে। আমার বাবার বাসা তখন চেঞ্জ করে ফেলছে, তখন বাসা ছিল শাহালিবাগে, তারপরে বাসা নিয়েছিল জি বলকে 4 নম্বর রোডে। পরে আমি এখন বের হইছি, মায়ের বাসা যে কোথায় এটাও আমি জানি না, কারণ ওইভাবে মায়ের সাথে কন্ট্যাক্ট করে আমি বের হইনি, হুট করে বের হয়েছি যে আমি এখানে থাকবো না। তারপরে অনেক কষ্টে বাসায় আসলাম। বাসায় আসার 3-4 দিন, আমি 3 তারিখ আসছি, 10 দিন পরেই আমি তখন কোরবানি, তখন আমি রাজশাহীতে চলে যাই। তারপর থেকে রাজশাহীতে থাকি, এভাবে দিন যেতে লাগে। সেখান থেকে 17 সালে, তখন আর ও বছর আমার পরীক্ষা দেওয়া হয়নি। তারপরে ওইভাবে আর কি রিলেশন ওই পর্যন্তই শেষ, ওই বিয়ের গল্প ওই পর্যন্তই শেষ। আমি পালায় চলে আসি, তারপর অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করে। আমি শুধু এইভাবেই বলি যে দেখেন, আমার তো মানে একটা সময় সবার সামনে ডেকেছিল, তো তখন আমি বলেছিলাম যে আমি আমার বাবার ভয়ে পালায় চলে গেছি, বাবা খুব মারে আমাকে এই জন্য। ব্যাস আমি ওইটাই বলেছিলাম যে দেখেন, আমি তো আপনাকে কোনো ভালোবাসিনি, এটা ছিল আমার আব্বুর মারের ভয়ে। তার রেসপন্স কি ছিল, সে কি বলেছিল? হ্যাঁ, খুব চেয়েছিল আমাকে, আচ্ছা। বলেছিল না, তো আমি তখন বুঝিনি। আচ্ছা। পরে আমি ওই যে চলে আসলাম, তারপর থেকে শেষ হয়ে গেল। অনেক খুঁজেছিল, আমাদের সিম টিম সব অফ করে রেখেছিলাম, ওই পর্যন্তই। চলে আসলেন কোথায়, বাসায়? হ্যাঁ, আমি আর কি ওইটা ছিল আর কি ঢাকাতেই, আমি যখন ছিলাম তখনও ঢাকাতে ছিলাম, ওখান থেকে ওই বাসা থেকে মায়ের বাসায় চলে গেলেন। তো বাসায় যাওয়ার পর রেসপন্সটা কি হলো? বাসায় বাবা আমার দিকে আর কি ওইভাবে বলেছি, তো বাবা খুব একটা আমাদের প্রতি কেয়ারিং ছিল না। এটা জেনেও আসলেন কেন? আবার তো সেই একই সমস্যাই হবে। হ্যাঁ, সেই একই সমস্যা হবে। মা বলেছিল যে তুই চলে আয়, ভালো থাকবি না, আর আমি চেয়েছিলাম আমি পরীক্ষাটা দেই, মানে তখন ওই যে চলে আসলাম। তারপরে পরীক্ষা দিতে পারিনি, কারণ বছরটা প্রায় শেষের দিকে, এক্সাম সেপ্টেম্বরের 10 তারিখ, ওদিকে রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি আর পরীক্ষা দিতে পারিনি, ও বছরটা আমার গ্যাপ চলে যায়। 17 সালে আমরা ডিসেম্বর মাসের 29 তারিখে, হ্যাঁ 30 তারিখে রাত্রে, ডিসেম্বর মাসের 31 তারিখে রাত্রে আমার খালামণি আমাদের নিতে আসে। এটা হচ্ছে খুলনাতে, আমার নানু বাড়ি খুলনাতে। আমি তো বলেছি যে ছোটবেলা থেকে আমি খুলনাতেই বড় হয়েছি। আচ্ছা। পরে আমার খালামণি আমাদের নিতে আসে, আমরা চলে যাই। ওখানে গিয়ে আবার নতুন করে জেএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে 8-এ ভর্তি হই, স্কুলে যাই, ঠিকঠাক চলতেছিল। তারপরে ওই যে বলেছিলাম নভেম্বর মাসের 1 তারিখে এক্সাম দিতে যাই, তখন নাইমের সাথে আমার রিলেশন হয়। তারপরে
আর কি ও যখন এখন আমি এখানে ফিরে আসি, আমি আমার জীবনের প্রথম যে ভুলটার জন্য আজকে আমার জীবন থেকে সত্যিকারের ভালোবাসাকে হারিয়ে ফেলতে যাচ্ছি, সেই জন্য আমি আমার জীবনের অতীতটাকে আগে তুলে ধরলাম। এখন তারপরে নাইম আমাকে ওভাবে বলে, আমি ডিরেক্টলি না বলে দিই। শেষ এটা নভেম্বরের মাঝামাঝি। ডিসেম্বর মাসের 16 তারিখে যেয়েছি পরীক্ষা দেওয়া শেষ, বাড়িতে আছি, ঘুমাই, তখন ফেসবুক নতুন নতুন চালানো শিখছি, দেখি। তারপরে 16 তারিখে আমি যাই স্কুলে। 16 ডিসেম্বর অনুষ্ঠান হবে, বা মানে কিছু ফ্রেন্ড বলছে যাবে, কিছু বলতেছে যাবে না। তবে আমি ছোটবেলা থেকে অনুষ্ঠান, গান বাজনা, এফএম রেডিও তো বড় হওয়ার পরে শুনতেছি, কিন্তু আগে ছোটবেলা থেকে গান বাজনা এগুলো খুব ভালোবাসতাম। আচ্ছা, তো আমি তো যাবই, কেউ না গেলেও আমি যাব। নানু খুব নিষেধ করছিল, যাওয়ার দরকার নাই, কেউ যাবে না। মানে ব্যাপারটা হয়েছে যে ওখানে সবাই একটু নিচু মনে, এটা করা যাবে না, এটা করা যাবে না, স্কুলে একটা অনুষ্ঠান যাওয়া যাবে না। আচ্ছা, আমি বলেছি আমি যাব, কেউ না গেলেও, মানে 5টা মেয়ের মধ্যে 3টা মেয়ে যাবে না, তুই কেন যাবে? আমি বলছি আমি যাব। পরে যাই, তখন আমার একটা ফ্রেন্ড বলতে, আমি তখন আবারও 8-এ পড়ি, 17 সালে। 10-এ পড়ে একটা ছেলে, ওর নাম ছিল নদী, আমার জাস্ট ফ্রেন্ড। ওকে বলছি, দোস্ত তুই আয়, তোর সাইকেলে করে আমার নিয়ে যাস। বলতেছে আচ্ছা। পরে কিছু দূর যাওয়ার পরে ওই সাইকেলে করে যাইতে লাগে, হুট করে পথে দেখি নাইমকে দেখে তো আমি খুব ভয় পেয়ে যাই। বলে রাখি, নাইম আমাদের ওই খুলনার বাগেরহাটের ছাত্রলীগের সভাপতি। তারপরে আর কি ওকে দেখে আমি খুব ভয় পেয়েছি। পরে ভাবি যে এই ছেলেটাই তো ওই ছেলেটা যে আমাকে প্রপোজ করেছে, আমি না করে দিয়েছি, ফেসবুকে ব্লক করে দিয়েছি, আনফ্রেন্ড করে দিয়েছি, কারণ ও আমাকে কিছু বাজে বাজে কথা বলেছিল। তোমার আগে বিয়ে আছে জানি, তুমি এই করছো জানি। আমি বলছি আপনি তো সবই জানেন ভাইয়া, তাহলে কেন আমাকে আপনি প্রপোজ করতেছেন? এখন আমি সামনে যখন দেখলাম তখন ভয় পেয়ে গেছি। পরে আমি উনি আমাদের সাইকেল থেকে নামাইলো, আমাকে নামাই বলতেছে এইমাত্র তোমরা না, মানে ওখানে গার্ডেনের মতো একটা জায়গা আছে, প্রজেক্ট বলে, ওখান থেকে আসছো। মানে এটা শুরু থেকেই ছিল সাজানো, আমি এখন সবকিছু বুঝতে পারতেছি। ওর যে প্রথম দিনে আমাকে আটকানোটা, এটাও ছিল সাজানো। আমি শিওর অন্যদিকে বলেছিল যে তুই ওকে সাইকেলে তুলবি, আমি মাঝপথে আটকাবো, দেন বলবো যে তোরা প্রজেক্ট থেকে আসছিস। আমাকে মানে আমাদের মানে ওদের বাসার জায়গাটার নাম নদীর ওপর, তো ওখানকার মেম্বার দেখেছে, পরে আমি চাপ দিব, রিলেশন করতে হবে। পরে আমি খুব ভয় পেয়ে যাই, আমি বলি যে ভাইয়া দেখেন আমি আপনার পায়ে পড়ি, এভাবে হাত দিয়ে নিচু করে বলি আমি আপনার পায়ে পড়ি। মানে আমি যে স্কুলে পড়ি, 1তলায় ক্যাম্প, 2তলায় স্কুল, তো আমি পুলিশে দিব, এই করবো সে। আমি তো খুব ভয় পেয়ে যাই যে আরে আল্লাহ, আমার যদি বাড়িতে শোনে কি করবে? এমনিতেই ফ্যামিলির যে অবস্থা, আর আমি আমার জীবনের যে ভুল করে এমনিতেই বসে আছি, বাবার তো কোনো কেয়ারিং নাই। পরে খুব মাপটাপ চাই, হুট করে আমার ফোনটা টান দিয়ে নিয়ে যায়। তখন আমি একটা অ্যান্ড্রয়েড ফোন চালাই, নিয়ে আমার দুইটা সিমে ওর নাম্বার উঠায়, কল দিয়ে বলে যে আমাকে আজকে অবধি কোনো মেয়ে রিজেক্ট করে নাই, তুমি কেন করলা? আমি বলতেছি রিজেক্ট করে না মানে রিলেশন করবেন বললেই তো করতে হবে না, এটা তো দুজনেরই ইচ্ছা, আপনার একার ইচ্ছা না, আমার সাথে তোমার রিলেশন করতে হবে, তুমি বাধ্য। পরে আমাকে হাত ধরে টানে নিয়ে যে ছবি তোলে ওর নিজের ফোনে, ছবি তোলে জড়ায় ধরে পিছনে হাত দিয়ে বলে যে কোনো ডুয়েলিং করা যাবে না, যার জন্য আমি ছবি তুলে রাখলাম, যাতে নেক্সটে তুমি কোনো ডুয়েলিং না করতে পারো। পরে বললো যাও, চলে যাও। পরে আমি স্কুলে গেলাম, ওখান থেকে স্কুলে গেলাম, অনুষ্ঠান বারবার ফোন দিচ্ছে, আমি বলতেছি আপনি ফোন দিয়েন না, আমি সবার সাথে একটু অনুষ্ঠানে আসছি, ফোন দিয়েন না, যাওয়ার টাইম আমার সাথে দেখা করে তারপরে যাবা, তার আগে যাইতে পারবা না। পরে পথে আমার সাথে দেখা, পরে পথে হাঁটতে 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 অনেক দূর আসলো। তারপর আমার হাতে আংটি পরা ছিল, আমার আংটিটা খুলে নদীকে বললো যে আমি ওর হাতে আংটি পরাই দেবো, তুই ছবি তুল। পরে আমার নিজের হাতের আংটি খুলে আমাকে পরাই দিয়ে ছবি তুললো, বললো এই সব ছবি আমার কাছে কিন্তু আছে, আমি যেন কোনো রকম কোনো রিয়েলিং দেখতে না পাই। ব্যাস, পরে চলে গেলাম, বাড়িতে গেলাম। বলে রাখি আমার একটা ফেসবুক ফ্রেন্ড আছে, ওর নাম আরিফ, রংপুরে বাসা। তো আমি আরিফকে গিয়ে সব বললাম যে দেখো এরকম এরকম নাইমের একটা ছেলে, ও আমার লাইফে সব কিছু জানে, ওই যে ফার্স্ট যে আমি ভুলটা করি ওটাও জানে। পরে আমি বলি যে দেখো এরকম নাইম নামের একটা ছেলে আমাকে এইগুলো বলছে, ছবি তুলে রাখছে, কি করতে পারি? আমি তো কাউকে আমার অতীত না জানাই কোনো কিছু করতে চাইতেছি না, আর এলাকার ছেলে যেহেতু একদিন তো জানবেই, আর এগুলো নিয়ে অত ভাবনা চিন্তা করার মতো সময় নেই। সামনে 9-এ ভর্তি হব, মা হয়তো আসবে, দেখা যেত আমার বাবা মা ডিসেম্বরে নভেম্বরের দিকে পরীক্ষা শেষ হলে তারপর আমাদের কাছে আসতো। তারা তো ঢাকাতে কাজ করতো, আমরা নানু বাড়িতে 3 ভাই বোন থাকতাম, আমার ছোট ছোট 2টা ভাই আর আমি বড়। পরে
বলে দেখো কি ভালো হয়। আমি বলি খুব জোর করছে, ছবি টবি তুলে রাখছে, ইভেন ভয়ও দিচ্ছে আমাকে। পরে ওই ছেলেটার সাথে আপনি আপনি করে কথা বলি, কথা বলতেই থাকি, এভাবে যায় কিছুদিন। পরে দেখা যায় যে আমার ফেসবুক নিয়ে কথা তোলে, ফেসবুকের পাসওয়ার্ড দাও। তোমার ফেসবুকে অনেকেই দেখি কমেন্ট করে মিস ইউ, আই লাভ ইউ, এগুলা কি? আমি বলি দেখেন আপনি হয়তো এখন আমার সাথে কথা বলেন, কিন্তু ওরা তো ফ্রেন্ড, এর জন্য হয়তো লেখে। আর অ্যাকচুয়ালি ভাইয়া এরকম তো অনেক কমেন্ট অনেক ফাজলামো করে লেখে, তাই না? তো আমি এটা মানে ও একটু মানে গ্রামের ছেলে, আমিও যে শহরের মেয়ে তাও না, তবে ওর মন মানসিকতা একটু নিচু টাইপের, ওই ব্যাপারগুলোকে খুব বেশি করতো। পরে আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিলাম। পরে দেখলো এখন মানে আগে থেকে ফেসবুক, আর যেহেতু আমি ছবি দিয়েছি, কিছু ছেলে খুব আর কি আমাকে লাইক করতো, দেন ওরকম মেসেজ করতো। পরে আমি বলেছি এতই ঝামেলা, ফেসবুক আইডিটা নষ্ট করে দিই, তারপর নতুন একটা খুলি। পরে নতুন ফেসবুক আইডি খুলে এভাবে যায় দিন। তারপরে আমাদের এলাকাতে তখন মার্চের দিকে আমাদের নানু বাড়ির ওইদিকে কিছুদিন আগে সব জায়গায় আর কি কিছু বড় বড় গাড়ি এসেছিল, ওখানে ঢাকাতেও আমি দেখেছি আর কি গর্ত টর্ত করতো। দেন ওরকম আমাদের এলাকাতে ওরকম চলতেছিল। তো ওখানে যেহেতু ভালোবাসার গল্প বলতে আসছি, তো এই জন্য আমি ভাইয়া সব কিছুই বলতে চাচ্ছি, কোনো কিছু যাতে পরবর্তীতে মানে লাইভে যেন নাইম না বলতে পারে যে ও এটা বলেনি। তো তারপর ওই ছেলেটা আসে, আমাকে দেখে, পছন্দ করে। আমি তো স্কুলে যাই, পথে ঘাটে দেখে আমাকে। আমি নাইমকে সব কিছু বলি, সব কিছু বলতে কি আমি শুরু থেকে এতটা বিশ্বাস করি, মানে আমার মায়ের থেকেও বেশি। এক কথায় মাকেও যা বলতাম না, ওকে বলতাম। কোন ছেলে আমাকে চিরকুট দিল, কোন ছেলে আমাকে দেখে মানে হাত নাড়লো, মানে একদম টুকিটাকি সব কিছু। এক কথা আমি ওকে কিছু না বলতে পারলে আমার ক্ষুধা লাগতো না, না বলে থাকতেই পারতাম না। পরে বলে দিচ্ছে যে দেখো এরকম একটা ছেলে, এরকম টাকা, এরকম খালামণি বা ছোট ভাই, আমার ছোট ভাইয়ের নাম শান্ত, ওর সাথে মজা করে এরকম এরকম বলে, ও দূরে থাকো দূরে থাকো। আমি বলতাম দূরেই তো থাকি, আমি কি মানে তখন আমি বোরকা পরে স্কুলে যাইতাম। আমি বলে দিতাম তো ওভাবে কারোর সাথে কথা বলি না, জানোই। কারণ প্রায় দিনের 24 ঘন্টার 20 ঘন্টা। এই যে কথাগুলো আপনি বলছেন, তখন কি আপনি ওকে ভালোবাসেন? সম্পর্কটা কি ভালোবাসায় রূপান্তর হয়েছে? জোর করে রিলেশন, মানে ও জোর করে রিলেশন। তো মানে তাহলে এই কথাগুলো কেন বলেন ওকে? মানে যদি আপনি জোর করে রিলেশন বলতে, তো তাহলে তো আপনার এই কথাগুলো তাকে বলার কথা না। ওই যে আমি আস্তে 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 আস্তে, তার মানে এখন আপনি যে ঘটনাগুলো বলছেন, তখন আপনি তাকে অলরেডি ভালোবাসেন। হ্যাঁ, একটু একটু ভাসতে শুরু করছে। তারপরে বলি এখন হঠাৎ করে একদিন ফাজলামি করে ছোট ভাই ফোন দিয়েছিল। আমি একদিন ওই ছেলেটার সাথে কথা বলেছিলাম। আচ্ছা, কেমন আছেন এই সে বললো, আপনাকে অনেক ভালো লাগে। আমি বলছি যে আমি রিলেশন করি, তো এরকম ব্যাস। আমি ওকে এটা বলিনি যে আমি কথা বলেছি। পরে একদিন আবার রুট করে অনেক রাত্রে, তখন ওর সাথে একটু ঝামেলা হয়েছিল। পরে আমি রাগ করে ওই ছেলেটাকে আমার নিজের সিম কার্ডের নাম্বার থেকে ফোন করেছিলাম। আচ্ছা, ফোন করে রিলেশনের জন্য না, ফ্রেন্ড হিসেবে কথা বলার জন্য। দেখা যায় আমি যারা শুনতেছো তোমাদেরকেও বলি, এই ভুলটা আমরা প্রত্যেকেই করি। যখন বয়ফ্রেন্ডের সাথে একটু রাগারাগি হয়, তখন চিন্তা করি যে হ্যাঁ ওকে দেখাই দিব। ওকে দেখাই দিতে যে ভুলটা করি, অ্যাকচুয়ালি এই ভুলটা আসলে আমাদের করা উচিত না। কিছুক্ষণের জন্য নিজেকে সামলে রাখা উচিত। তো আমি তখন ফ্রেন্ড হিসেবে কথা বলি অনেক রাত, তখন 1টা 2টা এরকম। তো ওই ছেলেটা তো আমাকে ভালোবাসে, ও তো ওইভাবে কথা বলতে, আমি ফ্রেন্ড হিসেবে। নাইম আমাকে ফোন দিচ্ছে, ওয়েটিং। আমি ধরতেছি। পরে আমাকে বলতেছে যে কার সাথে কথা বলছো? আমি বলছি আমার যার সাথে মন চায় তার সাথে কথা বলছি, তোমার কি? কারণ ফার্স্টের দিকে একটু শুরু হয়েছে, কিন্তু আমি ওইভাবে আর কি ভাবিনি। আমি বলছি আমার যার সাথে মন চায় আমি তার সাথে কথা বলবো। তো ও আমাকে প্রথম দিকে খুব ভালোবাসতো, খুব কেয়ার করতো। না খাইতে গেলে বলতো মানে খাবা না কেন, মানে খুব বাহানা করতো। খুব ভালোবাসার ব্যাপারে এত ভালোবাসতো যে আমি আস্তে আস্তে মায়ে পড়ে গেছি। পরে আমি বললাম যে অনেক কসম টসম দিল। একটা পর্যায়ে স্বীকার করলাম যে হ্যাঁ আমি তো ওই ছেলেটার সাথে কথা বলছি। কেন বলছো? তখনও বলতেছি মন চাইছে তাই বলছি। তো অনেক কান্না করলো, বললো যে মানে অনেক কিছু বললো। পরে আমি বললাম যে ঠিক আছে আমি আর কখনো কথা বলবো না, কারণ আমি তো ভালোবাসি তোমাকে, ওকে তো না যে ওর সাথে কথা বলতেই হবে। রাগ করে কথা বলছি। পরে আমি ওই দিন রাতে ওর সাথে অনেক খারাপ ব্যবহার করি, তুই করে কথা বলি। আমি চাই যে ও সরে যাক, মানে এই ছেলেটা আসুক তা না, কিন্তু আমি রিলেশন করতে চাই না, মানে এমন একটা ইসের মধ্যে পড়ে গেছি। কারণ তখন আমি নাইমের সম্পর্কে অনেক কিছু শুনতে পাই। আচ্ছা,
যে ওর আগের রিলেশন ছিল বা ও এরকম অনেক মেয়েকে কষ্ট দিয়েছে, সুমি নামের একটা মেয়ে ছিল যার সাথে 3 বছর রিলেশন করেছে, এরকম হালকা পাতলা একটু একটু তখন শুনতে পাই। এজন্য আমি চাচ্ছিলাম দূরে সরে যেতে। আর আমি তখন ওকে আমার লাইফের ওই অতীতটা বলিনি যে আমি আমার জীবনে 16 সালে এরকম একটা ভুল করেছি। আচ্ছা তো আমি নিজের ভুলের ভয়ে ভাবছিলাম ও সরে যাক, মানে বলতেও পারতেছি না যে আমরা মেয়েরা কোনো কিছু করলে পরে আর কি পস্তানোটা দূর, খুব ওইটা নিয়ে এতটা কষ্ট পাই, কাউকে শেয়ার করতেও আরও বেশি কষ্ট লাগে। তো আমি বলতেও পারতেছি না যে আমার জীবনে এমন একটা ছিল, এই ভয়ে কি ভাববে কি বলবে। অলরাইট। পরে আর কি তখন মার্চের শেষ দিকে না এপ্রিলের শেষ দিকে, প্রায় এপ্রিলের 25-26 এরকম বলতেছে 1 সপ্তাহ বা 3 দিন এরকম একটা ডেট দিল, তারপরে তুমি আমার সাথে দেখা করবা। এর মাঝে আমি কিছু ফেলে গেছি, সেটা হচ্ছে রিলেশন হয় 16 তারিখে, ডিসেম্বর 16। তারপরে ফার্স্ট মিট হয় 27শে ডিসেম্বর। শুরু থেকে ওর চাহিদা ছিল ভালোবাসা কিনা জানি না, এখন তো মনে হয় ভালোবাসা ছিল না, কারণ ওই দিন ও আমাকে ডেকেছে, আমাদের এলাকায় কনসার্ট হয়েছিল, আমি পিছনে চলে গেলাম আর কি, এগুলো আমি ফেলে আসছি, যেহেতু নিজেরটা বলতে আসছি তো পুরোটাই বলবো। তো 27শে ডিসেম্বর 16ই ডিসেম্বর রিলেশন শুরু। 27শে ডিসেম্বর বলতেছে যে আমাদের এখন কিছু ছেলেরা, কিছু না প্রত্যেকেই, তোমরা যারা শুনছো, কিছু ভালোবাসার নামে শুধু তোমরা দেহটাকে চাও, বলো যে জান চলো পার্কে যাই, তারপরে জান চলো তুমি না দিলে জান তুমি আমাকে ভালোবাসো না, তখন জান তোমাকে ভালোবাসে না, তোমরা এটা ভুল করো, দেন কি হয় এটা মেয়েটার দোষ হয়। পরে নাইমেরও সেম অবস্থা, ওর একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল আমাকে রাত্রে, বলতেছে যে হাতে বেলেট নিয়েছিল, বেলেট নিয়ে বলতেছে যে ওর সাথে ফিজিক্যালি রিলেশন করতে হবে, যদি না করি তাহলে ও বুঝবে আমি ওকে ভালোবাসি না। জাস্ট 16 তারিখ থেকে 27 তারিখ আসছে মাত্র, এর মধ্যে যদি তার সাথে আমি ফিজিক্যালি রিলেশন না করি তার অর্থ একটাই, আমি তাকে ভালোবাসি না। তখন ব্লেড হাতে নিয়ে আমাকে বলতেছে যদি তুমি আমার সাথে এখন ফিজিক্যালি রিলেশন না করো তাহলে তার একটাই অর্থ, তুমি আমাকে ভালোবাসো না। অলরাইট, এটা হচ্ছে 27 তারিখে। হ্যাঁ, শুরু হচ্ছে 16 তারিখে, 27 তারিখে এই কথা, জাস্ট কয়েকটা দিনের ডিফারেন্স। ওকে। তখন আমি অনেক আর কি হাতটা আটকাই, কিন্তু আমি কিছুই করতে পারি না, কারণ তার একটাই কথা। ইভেন ছেলে মানুষ তো, আমরা মেয়েরা ছেলেদের সাথে পেরে উঠি না। আচ্ছা। তখন আমি দেখতেছি যে ও হাত কাটবে, আর আমি তো বলেছি যে ভালোবাসি ভালোবাসি আস্তে আস্তে একটু একটু করে, মানে এটা আসলে ইমোশনালি ছিল, রাইট? হ্যাঁ ইমোশনালি। আমি তখন ভালোবাসি না, কারণ জাস্ট কয়েকটা দিন, 16 থেকে 27 তারিখ, ওকে, তখন ফার্স্ট ফিজিক্যালি রিলেশন হয়। ওকে, আমি বাধ্য হই, ওকে, এক কথায় কোনো মতে জোর করে ফিজিক্যালি রিলেশন করে ফেলে, আমি বাধ্য হই, দেন গেছে। তারপরে আমার খুব রাগ ওঠে, লজ্জা ঘৃণা এতটা হয় ছেলেটার উপরে যে জাস্ট এই কয়েকটা দিনের রিলেশন, তার মধ্যে এত বড় একটা আবদার করে বসে, তার জন্য আমাকে এত বড় ইমোশনাল ব্ল্যাকমেল করে, দেন আমাকে এই ফিজিক্যালি রিলেশন করতেই হয়। তো আমি এই ছেলের সাথে আর কোনোদিনও কথা বলবো না। ফোন দেয়, এত ফোন দেয়, আমি ফোন ধরি না। ফ্রেন্ডের বাসা থেকে আমি একা একা বের হয়ে যাই, আমাকে একটা ভ্যানে উঠে দেয়, আমি ওই কনসার্টের ওখানে যাই, গিয়ে ফোনটা সাইলেন্ট করে রাখি, ফোন ধরবো না। আমাকে অনেক খুঁজে বের করে যে আমি কই, কথা বলতেছি না কেন, ফোন ধরতেছি না, আমার খুব ঘেন্না হয় যে কিসের জন্য এমন করলাম। এটা হচ্ছে ফার্স্ট ফিজিক্যালি রিলেশন হয় 27শে ডিসেম্বর। দেন এখন সামনে চলে যায়, এটা আমি ফেলে গেছিলাম। তারপরে আমাকে ওই যে আমি বললাম যে 25-26 এপ্রিলের দিকে আরেকটা কথা বললাম কিছুক্ষণ আগে, তো তখন 25-26 এপ্রিলের দিকে আমাকে বলে যে আমরা 5-6 দিন পরে মিট করব, এরকম, মানে 30 তারিখে মিট করার কথা বলছে। পরে আমি বলি হ্যাঁ, এর মাঝে আরও দুইবার ফিজিক্যালি রিলেশন করে আমার সাথে। আচ্ছা। একটা হচ্ছে ওখানে একটা পার্কের মতো জায়গা আছে ওখানে, আরেকটা এরকমই কোথাও একটা। ওকে। আমি খুব একটা ইচ্ছুক ছিলাম না, কারণ ছেলেরা ভাবে যে আমরা মেয়েরা না দিলে একটা ছেলে কিছুই করতে পারে না। আমার ফেসবুক আইডি তো আমি দেখেছি কিছু ছেলে এরকম লিখেছে, ওকে, মেয়েদের দিতে বাধ্য হওয়া লাগে। আচ্ছা। কারণ এমন ভাবে তোমরা ইমোশনাল, মানে ভালোবাসাটাকে প্রমাণ করার জন্য, হ্যাঁ তোমরা এমন ভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করো যে মানে ভালোবাসো না, একটা কথা না দিলে ভালোবাসো না। অলরাইট। যদি না দেয় তখন কি, বাইরে গিয়ে বলো মেয়েটা খারাপ, আরো 5টা ছেলের সাথে রিলেশন আছে, এজন্য আমাকে ভালোবাসার প্রমাণ দিতে পারলো না। সো হোয়াটস দ্য ডিফারেন্স? আপনার প্রথম যে মানুষটার সাথে আপনার বিয়ে হয়েছিল বলেছিলেন, সেখানেও কি এই রকম ইনসিডেন্ট হয়েছিল? না, কোন ইনসিডেন্ট হয়নি? ওকে,
ঠিক আছে, তার মানে ওই মানুষটা কখনো আপনাকে বলেও নেই? না, ও আমি তো বলেছি যে ওর দোষ ছিল না, আর ও ফার্স্ট একদিনের মধ্যেই আমাকে নিজের ড্রেস কিনলো না, কিচ্ছু কিনলো না না। আমি বলেছি যে এই যে এই অভিজ্ঞতাটা আপনার এই জীবনে প্রথমবার কি এই ছেলেটার সাথে হয়েছে? হ্যাঁ ফার্স্ট। ওকে, তারপর আগে না, যেহেতু বিয়ে হয়েছিল, হ্যাঁ ওর সাথে আমার ফিজিক্যালি কিছু হ্যাঁ, রিলেশন। তার মানে হচ্ছে আমি প্রশ্নটা করেছি যে তার মানে আপনি আপনার জীবনের প্রথম ফিজিক্যাল রিলেশনশিপ আপনি যাকে বিয়ে করেছিলেন ক্লাস 8 এ থাকতে, হ্যাঁ। মানে আপনার ভাষায় যেটা হচ্ছে যে পালিয়ে গিয়েছিলেন তার সাথে, তার সাথে হয়েছিল। হ্যাঁ। তো সেই সময়ের পরে হচ্ছে এই যে অভিজ্ঞতাটা হলো, হ্যাঁ। দুটোর মধ্যে পার্থক্যটা কি? মানে ওই মানুষটা আপনাকে আসলে এইভাবে ফোর্স ক্রিয়েট করেছিল? না, কখনোই না। তার মানে আপনার মনে হচ্ছে যে সে আপনাকে ভালোবাসতো? হ্যাঁ অবশ্যই। আর এখানে আপনার এসে মনে হচ্ছে যে না, এই মানুষ আসলে আপনাকে ভালোবাসে না? না, ভালোবাসে। ওকে, তারপরে কি হলো? তারপরে এই তো মাঝে আরো 2 বার এরকম হয়। তারপরে এখন ওই যে 30 তারিখে এপ্রিল মাসে ওকে, বাগেরহাটে আমরা মিট করতে যাই, ওর একটা ফ্রেন্ড তানবিন নামে, হ্যাঁ ওর বাইকে করে। তারপরে যাওয়ার পরে একটা, হ্যাঁ ওই দিনও আবার ফিজিক্যালি রিলেশন করতে হবে। ওকে, আর দেন এখানে বলে রাখি, ওই দিন কোরআন শরীফ নিয়ে যেতে বলে, কারণ আমি ওই যে একটা ছেলের সাথে রাত্রে কথা বলছি, ওর সাথে রাগারাগি করছি যে আমি হ্যাঁ মন চাইছে কথা বলছি, তো ও বলছে যে কোরআন শরীফ নিয়ে শপথ করে বলবা তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। ওর একটাই ভয় ছিল যে আমি ওকে ছেড়ে যাব, আমি দেখতে ভালো, আমার বাসা থেকে কোথাও বিয়ে দিয়ে দেবে, আমি ওকে ছেড়ে যাব। যার জন্য ও আমার সাথে রিলেশনের জাস্ট 4 মাস এর মধ্যে 3-4 বার ফিজিক্যালি রিলেশন করেছে। ওকে, ওর এটা মনে হয়েছে যে ফিজিক্যালি রিলেশন করলে একটা মেয়ে একটা ছেলেকে কখনো ছেড়ে যায় না। আচ্ছা, আর আমি যখন এত দূর চলে গেছি তখন তো আমার ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। মানে আমরা মেয়েরা যদি কাউকে একটু ভালোবাসি, আস্তে আস্তে ভালোবাসাটা এতটাই হয় যে তার থেকে মন, চোখ, মুখ কোনোটাই ফেরানো সম্ভব না। তারপরে আমি আচ্ছা গিয়েছি, কোরআন শরীফ নিয়ে শপথ করেছি, হ্যাঁ আমি তাকে ছেড়ে যাব না, সেও আমাকে ছেড়ে যাবে না। তারপরে বললো একটা রেস্টুরেন্টে গিয়েছি, তানবীরও ছিল, তানবীরকে দিয়ে একটা কাগজ নিয়ে আসলো, পরে বললো যে এখানে সিগনেচার করো। আমি বললাম কিসের কাগজ? বললো যে আমরা আজকে কোর্ট ম্যারেজ করতেছি, 5 লাখ টাকা কাবিন, তুমি সিগনেচার করো। তা আমি তো ফার্স্ট অভিজ্ঞতা বা সেকেন্ড এটা ব্যাপার না, বিয়ের কাগজপত্র বা বিয়ের ব্যাপারে তো আমার অত একটা ভাবনা চিন্তা নাই বা আমি বুঝিও না। পরে আমি সিগনেচার করেছি, বললো যে আজকে থেকে তুমি আমার বউ, আমি তোমার বর, শেষ। আমি বললাম খারাপ কি, ভালোই তো, কারণ ইভেন তার আগে আমাকে আগে থেকে বউ বলতো ফেসবুকে মুখে। আমি বললাম তো ভালো, আজকে তো কাগজপত্র হয়ে গেছে। তারপরে আমি বাড়িতে চলে আসলাম, ও বাড়িতে চলে গেল। তার কিছুদিন পরে, হ্যাঁ এটা এপ্রিল ছিল, ও জবের জন্য ট্রাই করতেছে, যেহেতু বিয়ে করে ফেলছে। আমি আবার একটু বলতাম তুমি কিন্তু এখন বড় হয়ে গেছো, বিয়ে করছো, তো আমি তো তখন 9-এ পড়ি, তো এখন কিন্তু জব টব করতে হবে, কারণ ও তখন ঘুরে বেড়ায়, মানে ঘুরে বেড়ায় খায়, কোনো কাজকর্ম কোনো কিছুই করে না। পরে হ্যাঁ এইটার পরই আমি জানতে পারি সুমি নামের একটা মেয়ের সাথে ওর 3 বছরের রিলেশন থাকে। তারপরে ওই মেয়েটার সাথেও ও নিজের মুখে আমাকে যেটা স্বীকার করেছে সেটা হচ্ছে 3 বার ফিজিক্যালি রিলেশন করেছে ওই সুমি নামের মেয়েটার সাথে। তো আমি এটা জানতে পারি আমার মামাতো ভাইয়ের থেকে। ফেসবুকে ভাইয়াকে বলি, হুট করে ভাইয়া বলে হ্যাঁ আমি জানি তো তোর নাইম গাজীর সাথে এরকম রিলেশন, ও কিন্তু ভালো না। আমি বলি না কোনো রিলেশন না, জাস্ট ফ্রেন্ড। কেন, কি হয়েছে? তো নিজের যেহেতু মামাতো ভাই, খোঁচায় খোঁচায় সব বের করে ফেলি। আমি ডিরেক্ট জিজ্ঞেস করি, একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভাই যেহেতু, ওভাবে জিজ্ঞেস করাও যায় না। আমি বলি ভাইয়া দেখ, যদি একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেমন রিলেশন হয়, তোর কি মনে হয় নাইম সুমির মধ্যে তেমন হয়েছে? হ্যাঁ হয়েছে। আমার তখন, আমি খুব জেদি একটা মেয়ে, যার আমি বলবো যাই সামনে, যার জন্য এই জেদের জন্য আজকে আমার এই দুর্ভোগ। তো তখন আমার এত জেদ উঠছে, মনে করো মানে আমি নিজেকে কি কন্ট্রোল করতে পারতেছি না। তখন আমি ওকে ফোন দিলাম কি, ওর কাছে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড ছিল, আমি আগেই বলেছি। ও দেখে ফেলেছে যে ভাইয়া ওর সম্পর্কে এগুলা বলছে। ফোন দিয়ে তো পাগল হয়ে গেছে, দেখো ওগুলা বিশ্বাস করো না, ওগুলা সত্য না, বিশ্বাস করো না, সত্য না। দেন আমি বলতেছি সত্য না, তাহলে ভাইয়া কেন বলছে? বলতেছে হ্যাঁ ছিল এই সেই, মানে তখন আমার কাছে না স্বীকার করছে। বলতেছে আমি তোমার, হ্যাঁ ও আর কি প্রথম দিক থেকে খুব নিচু, আমি তোমার 2টা পায়ে পড়ি, এই রিলেশনটা এখন তো বিয়ে পর্যন্ত গেছে, এখন তুমি কেন এই রিলেশনটা রাখবা না? আমি বলতেছি যা হইছে হইছে, বিয়ে দিয়ে আমি কি করব? এতদিন আমি তার মাঝে আমি আমার পাস্টের কথা বলে ফেলেছি। বিয়ের আগে আমি বলে দিয়েছি যে আমার এরকম হয়েছিল, বলে যে আমি তো সবই জানতাম। তার
তারপরেও আমি তোমাকে ভালোবাসছি, আমার ওতে কিছু যায় আসে না। আচ্ছা একটা 1 মাসের একটা সম্পর্ক, আর আমি তো শুনলামই যে তুমি কেন করছো, এটা কোনো ব্যাপার না। তো ও আমাকে কখনো সুমির কথা বলেনি। ওকে পরে আস্তে আস্তে সুমি, তারপরে তন্দ্রা, হিন্দু একটা মেয়ে, তানিয়া, মানে আর অনেকগুলো রিলেশন আরো কথা জানতে 4-5টা মেয়ের, ইভেন নিজেই হেসে হেসে বলতো হ্যাঁ আচ্ছা। যে এই মেয়েটার সাথে আমি এই দিন রাত্রে এই করছি, ওই দিন রাত্রে ওই করছি, মানে নিজেকে খুব বীর পুরুষ মনে করতো। কিন্তু আমার খুব লজ্জা লাগতো যে এমন একটা ছেলের সাথে আমি করলাম। আমি মনে করি আমরা মেয়েরা যত খারাপই হই না কেন, আমরা কখনোই চাই না তার ভালোবাসার মানুষটি খারাপ হলেও পরবর্তী তার কাউকে নিয়ে চিন্তা করুক। Okay. আমাদের জীবনে আসবে, সে আমাকে নিয়েই ভাববে, এটা আমরা প্রত্যেকটা মেয়ে চাই। ওকে তো তখন আমাকে যখন বলতো আমার খুব ঘেন্না লাগতো যে আমি যেমনই হই না কেন, আমি ঘুরতে ঘুরতে এই ছেলের পাল্লাই পড়লাম। পরে এরকম এপ্রিলে তো বিয়ে করি, মে, জুন, জুলাই, জুনের দিকে ও ঢাকাতে একটা জব করে, দেন ওইটা 2 মাস করে, তারপর শেষ, তারপরে জবের জন্য ট্রাই করে, তারপরে একটা কোম্পানির জবের জন্য ট্রাই করে। পরে ওই কোম্পানির জবের আর কি দিন, তার মধ্যে আমি আবার বলে ফেলেছি, আমি তার মধ্যে আবার আর কি আমার বাবা মাকে জানিয়ে দিয়েছি কি ওই নানু বাড়িতে থাকতাম তো একটু অত্যাচার হতো, ওকে মানে এক কথায় ছোটবেলা থেকে তো মানে তাদেরও মনে হয় আর কি সহ্য হচ্ছিল না। আমরা দেখা যায় যে একসাথে বেশি দিন থাকলে না একটু মন কষাকষিটা বাড়তে লাগে। তো আমার নানু বাড়িতে মামা খালা এরা আসলে আমাদেরকে মানে বিভিন্ন রকম নামে খোঁটা দিয়ে বলতো, এই সেই শুনতে হতো বাবার জন্যই, কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে তখনই ভালো থাকে যখন তার ফ্যামিলি তাদেরকে নিজেদের মধ্যে করে রাখতে পারে, নিজের মতো করে রাখতে পারে। কিন্তু Okay. এই চেষ্টাটা তো শুধু আমার মা করছে, Okay. আমার বাবা কখনো করেনি। তো তারপরে আমি মানে আমাকে বলে যে আমি জবের জন্য অ্যাপ্লাই করছি, আমার জবের তো ইন্টারভিউ, তোমাকে যেতে হবে। ওকে ও আর কি ইংলিশে একটু কাঁচা আচ্ছা। বলতে মানে ইংলিশের অর্থগুলো আর কি খুব একটা জানে না। পড়াশোনায় আমরা দেখি না ক্লাসমেটদের মধ্যে কেউ থাকে যে অঙ্কে খুব ভালো, তো ও ইংলিশে ভালো না, বলছে তুমি যদি যাও তাহলে একটু ভালো হবে। আমি আবার ম্যাথে ভালো না, কিন্তু ও ম্যাথে ভালো, ও ইংলিশে ভালো না, আমি ইংলিশে মোটামুটি ভালোই। ওকে আমি বলছি এখন তার মধ্যে তো আমি জুন মাসে আমার বাবা মাকে জানিয়ে দিয়েছি যে আমি এরকম বিয়ে করছি, 5 লাখ টাকা দিয়ে কাবিন, এই সেই, আমার খালাকে দিয়ে ম্যানেজ করাইছি, আচ্ছা আমার মেজো খালা। এবার বাসার রিঅ্যাকশন কি ছিল? হ্যাঁ, বাসায় মেনে নিয়েছিল। আচ্ছা কি কেন কারণে মেনে এবার নিয়েছিল? কারণ আমার ওই খালা ফ্যামিলির যে কোনো কোথাও একটা কথা বললে সবাই মানে। Okay. মানে থাকে না আমাদের ফ্যামিলির মধ্যে কিছু মানুষ যাদেরকে সবাই শ্রদ্ধা করে, বয়স কম হোক বেশি হোক, দেন ওই খালার কথা আমাদের ফ্যামিলিতে প্রত্যেকটা খালা মামা সবাই মানে। আচ্ছা তো আমার বাবাকে ওই খালামণিকে দিয়ে বলাইছিলাম। Okay. এক কথা খালামণি ছেলে দেখছে, খালামণি বিয়ে দিয়ে দিতেছে, খালামণির নামে দোষটা পড়ছে। পরে তখন রমজান মাসে ওই ছেলেটা বললাম তো একটা জব করতো কোনো রকম, ওইখান থেকে আমার বাবার বাসায় ফার্স্ট গেছিল। পরে আর কি জামাইয়ের মতো কেনাকাটা করে টরে গেছিল। পরে আমার বাবা, ও একটু দেখতে শুনতে সুন্দর, মানে দেখতে শুনতে খারাপ না, আর আমার Okay. বাবা মানে একটু সুন্দর ছেলে দেখলে ভালোই পছন্দ করে, কারণ আমরা 3 ভাই বোন মোটামুটি খারাপ না কেউ দেখতে, বাবাও সুন্দর দেখতে, মাও খারাপ না একদম। তো বাবার কি সুন্দর দেখলে বেশি ভালোবাসে, তো ওকে দেখা বাবার পছন্দ হয়েছে যে ছেলে তো দেখতে শুনতে ফর্সা ভালো। আমি আবার একটু বেশি বলছি হ্যাঁ ভালো হেন তেন, তো তখন দেখা গেছে যে বাবা পছন্দ করছে। পরে আমি তো খুব যে আজকে বাসায় গেছে কি বলবে বাবা মা, এই ফার্স্ট দেখলো তাদের জামাই, তো মা বলল যে হ্যাঁ আমাদের জামাই পছন্দ হয়েছে। ওকে গ্রেট। তারপরে এই যে ঈদের দিকে মা বলল হ্যাঁ। কত সালে? এটা এই যে 18 সালে, 2018 সালে। 17 নভেম্বরে বললাম তো রিলেশনের শুরুর দিক, আর এটা হচ্ছে 18 সালে জুনের দিকে, ওকে মানে রোজা। তারপরে ঈদে আমার বাবা মা বাড়িতে আসলো, ও ঢাকাতে। পরে এ ব্যাপারে অনেক কথা বললো, হ্যাঁ জামাইকে এই দিব। বাবা মা গরিব হোক বড় লোক হোক, তাদের মেয়েকে নিয়ে একটা স্বপ্ন থাকে। Right. আর যেহেতু আমি একটা ভুল আগেই করেছি, তারপরে এটাও নিজে করেছি, মা জানতো, ফ্যামিলি সবাই জানতো, শুধু বাবা বাদে। তো মা ভাবছে যে মেয়েটা যখন ভালোবেসে বিয়ে করছে তো ব্যাপারটা কি মানায়নি। ওকে তবে গালমন তো যে করতো না তা তো না, কারণ ফ্যামিলি কোন টাইপের এটা তো আগেই বলছে, কিন্তু মায়ের অবদানটা খুব বেশি। ওকে তো মা ম্যানেজ করছে, বাবাকে খুব বলতো হ্যাঁ ছেলেটা ভালো, ছেলেটার ফ্যামিলিতে এই আছে সেই আছে, মা চাইতো যে মেয়েটা ভালো থাক। পরে আর কি এইভাবে যায়। পরে ওই যে ওর একটা কোম্পানিতে জব হয়, জবের জন্য আসে। পরে আমি ওর সাথে আসি আমাদের বাসায়, বাবা মাকে না বলে। বাবাকে একবার বলাই, মা নিষেধ করে যে না আসা যাবে না।
পরে আমি ভাবলাম যে আমি যদি না যাই তাহলে তো ওর নিজের মানসিক টেনশন হবে, আর বললাম তো ইংলিশে একটু প্রবলেম আছে, আমি যাই, যদি হেল্প হয় জবটা হয় আমার জন্যই তো ভালো। পরে আমি আসলাম না বলে। বাজে এসে বললাম বাবাকে যে আমি চলে আসছি, তুমি ফোন দিলে গেট খুলো। পরে বাবার রিয়াকশনটা একটু রাগ রাগ ছিল, কারণ না বইলা আসছি। তো ওইভাবে, কারণ তারা হাতে কলমে কোনো প্রমাণ পায় নাই, জামাই মুখে শুনছে ওই পর্যন্ত। আর ওরও বয়স কম, আমারও বয়স কম, ওর এখন 22 এরকম, আর আমার তো এখন 17-18, বর্তমানে 18 এরকম, 18 হয়নি আমি যতটুকু জানি। তার মানে দ্বিতীয় যে বিয়েটা হয়েছে সেখানেও আপনার বয়স হয়নি। ওকে, এর মধ্যে দুটো বিয়ে হলো। হ্যাঁ, কোনোটাতেই আসলে কাগজপত্র যা ছিল খালি সাইন করেছেন? প্রথমটা সাইন করেছেন। যাই হোক না কেন, দ্বিতীয়টা তো মানে আমি বলি সামনে, প্রথমটা তো আমার আল্লাহর কালাম পড়া হয়েছিল, আমি আল্লাহকে আর কি সাক্ষী রেখে করেছিলাম, কিন্তু এখানে কোনো আল্লাহর কালাম টালাম কিছুই না, জাস্ট ওর সেই কোম্পানির জবের জন্য। পরে রাত আমরা আসতে আসতে সকাল হয়ে যায়, রাত্রে রওনা দিই, সকালে আসি। বাবা একটু আর কি ওইভাবে করে না, বুঝতে পারি যে বাবা মা রাগ করছে। পরে ওর আর কি পরের দিন সকালে ইন্টারভিউ। পরে আমি ওকে ওর জবের জন্য রাত্রে অনেক হেল্প করি, সকালবেলাও চলে যায় ইন্টারভিউ দিতে, অনেক ফোন টোন দেই যে হয়েছে কি না। একটা পর্যায়ে বলে হ্যাঁ হয়েছে। পরে তো আমি বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুশি, আসো। পরে আসছে। পরে আর একদিন থাকি, তারপরে আবার ওর সাথেই আমি বাড়িতে চলে আসি, নানু বাড়িতে। ওকে, তখন আমি 9-এ পড়ি, নানু বাড়িতে চলে আসি। এটা আগস্টের দিকে, জুলাই আগস্ট এরকম। ও জব পেয়ে যায়, আর জবের পোস্টিং হয় চুয়াডাঙ্গাতে, যেখানে ও বর্তমানে আছে। চুয়াডাঙ্গাতে পোস্টিং হয়। পরে আমাকে বলে যে হ্যাঁ, আর প্রথম মাসের স্যালারি পাই, তারপর তোমাকে নিয়ে আসবো। তার মাঝে আমি বলি ফ্যামিলিকে জানাও, ফ্যামিলিকে বলো, একটু একটু করে জানাও। না, ফ্যামিলিকে জানানো যাবে না, বলা যাবে না, আস্তে আস্তে সময় হলে আমি জানাবো। ওকে, পরে ওইভাবেই যায়। তারপরে 2 মাস যায়। হ্যাঁ, ওই যে আগস্টের দিকে জব পায়, তারপরে ও স্যালারি পায়, ওই স্যালারি বাড়িতে পাঠায় দিক সেদিক। পরে আমাকে বলে যে তোমাকে নিয়ে আসবো, এখন তো টাকা পয়সার সমস্যা, কি করব। তাহলে আম্মুকে বলো, মানে আমার মায়ের কথা বলতেছে, আম্মুকে বলো যে আমাকে 5,000 টাকা দিতে, ওই টাকা দিয়ে তোমাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে কেনাকাটা করি। পরে আমি বলছি আচ্ছা। পরে আম্মুর থেকে আমি 5,000 টাকা নিয়ে ওকে পাঠাই দিই, ও ওখানে কিছু জিনিসপত্র কেনাকাটা করে। পরে আম্মু আমাকে নিয়ে যায়, এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 20 তারিখে 2018-তে। পরে আমরা যাই, ও একটা বাসা রাখে চুয়াডাঙ্গাতেই। যাওয়ার পরে আর কি আম্মুর ওই টাকা দিয়ে দেখি যে কেনাকাটা করছে, আবার বলে যে আরও কিছু টাকা লাগবে। পরে আম্মুর থেকে আরও 5,000 টাকা নিই, মোট 10,000 টাকা নিয়ে আর কি কেনাকাটা করি। তারপরে আম্মু 2 দিন থাকে, পরের দিন আম্মু চলে যায় ঢাকাতে। আম্মু ঢাকাতে চলে আসে। এলাকা খালা টালা যারা আছে কেউ জানে না যে আমি ওর কাছে আছি, কারণ ওর কথা হচ্ছে কাউকে বলানো যাবে না। আর বলা যাবে না কেন সেটা তুমি এখন বুঝতে পারতেছি। শুরু থেকে একটাই কথা, কাউকে বলা যাবে না, সময় হলে বলবো। এখন বাট ওর ফ্যামিলির সাথে তোমার ফ্যামিলির কোনো যোগাযোগ হয়নি? না, আমারই হয়নি, কারণ আমি তোমার ফ্যামিলি থেকে যায় নাই? চাইছে, ওর সাথে কথা বলেছে? হ্যাঁ, ওর সাথে কথা বলছে। আম্মু, আমি তো ফ্যামিলির বড় ছেলে, আমি ফ্যামিলিকে বললাম আমার ফ্যামিলি আমার কথাই শুনবে, তবে একটু সময় দেন, আমি চাকরি পাই, নিজের পায়ে দাঁড়াইছি তো, আর একটু সময় দেন। পরে আমার বাবা মা বিশ্বাস করছে, কারণ বিশ্বাস করতে বাধ্য, আমি যেখানে ভালো থাকবো তো সেখানে জামাইয়ের কথাই তো শুনতে হবে। আচ্ছা। পরে ওইভাবে সেপ্টেম্বর মাসের 22 তারিখের দিকে আম্মু চলে যায়, আমরা থাকি ওই বাসায়। বলে রাখি যে বাসায় রুম ভাড়া নেয়, মানে ফ্ল্যাট বাসার মতোই, বাট একতলা। তো ওনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে চুয়াডাঙ্গাতে, যেখানেও এখনো আছে, কিন্তু ও আমাকে বলেছে ওখানে নাই, এটা পরে বলতেছি। পরে আর কি ওই মহিলা মাসের মনে হয় ওই যে 10 দিন, তারপরে অক্টোবর মাসের 10-15 তারিখের দিকে বা প্রথম দিকে উনি বলেছে, মানে শোনায় ওনার একটু টাকা পয়সা আছে তো, যেহেতু বাড়িওয়ালা, আমার মেয়েকে বিয়ে দিব, নাইমের মতো যদি একটা ছেলে পাই তাহলে 5 লাখ টাকা যৌতুক দিব, একটা মোটরসাইকেল কিনে দিব, মেয়েকে সোনার গয়না দিয়ে মোড়াই দেব, মানে খুব এরকম বলতো। দেন নাইম একটু লোভী, আমি যেটা বলে রাখি, টাকা পয়সার প্রতি খুব লোভ। পরে ও বলে যে আন্টি এরকম করবে না। আমি বলি দেখো, একটা মানুষের টাকা পয়সা থাকতেই পারে,
যার নাই তার আফসোস করে তো কোনো লাভ নেই। আর উনি যত বলে অত না, আর বললেও বাকি ওটা দিয়ে আমাদের কি করার আছে। ওনার মেয়েটা 3-তে পড়ে, বাট ওর আর কি বয়স হয়েছে, পরে 3-তে। পরে ওই বাসাতে থাকি, আস্তে আস্তে মানে এই বাসাতে ঢুকলাম না যেন ভালোবাসার কপালে ঠাটা পড়ছে যাকে বলে। শেষ, ভালোবাসা শেষ, টাকার প্রসঙ্গ উঠছে, এখানে ভালোবাসা শেষ। আজকে আমি মনে করি এই টাকার জন্যই নাইমের ভালোবাসা শেষ। আচ্ছা, আমাকে মাঝে মধ্যেই ওই আন্টির কথা বলতো, কিন্তু আন্টির একটা প্রবলেম ছিল, আন্টির কাছে নাইম খুব ভালো ছেলে, আমি ভালো না। বলতো নিশি ভালো না, নিশি ভালো না, মানে আমার বাবা ভালো, আমার ছেলে ভালো। তো আমরা মেয়েরা, আমার হাজবেন্ড আমাকে ভালো বলতেছে না, ওকে ভালো বলতেছে, ব্যাপারটা কি? আমার একটু কষ্ট লাগতো। আমি ওনাকে মায়ের মতো, মানে প্রথম দিন তো নাইমকে বলেছিলাম যে এমন শাশুড়ি পাইলে কি আর চাই, কারণ খুব একদম কেয়ার করতো, রান্না টান্না করতে দিত না, 2-4 দিন রান্না টান্না করে খাওয়াইছে। কিন্তু একটা সময় ওনার ব্যাপারগুলো আমার খুব লাগতো যে উনি এত বেশি কেন বুঝে, ভাড়া তো আমরা থাকতেছি টাকা দিয়ে না, তাহলে উনি এই ব্যাপারগুলোতে কেন নাক গলাচ্ছে? দেখা যাচ্ছে ও আর আমি একটা কথা বলছি, মাঝখানে এসে উনি ওই প্রসঙ্গে কথা বলা শুরু করে দিচ্ছে। আবার ওর আমি রুমের মধ্যে বসে আছি, ওই ওনার মেয়ে চুপি চুপি লুকায় লুকায় দেখতেছে আমরা কি কথা বলতেছি, কি করতেছি। দেন ওইটা নিয়ে আবার ডাইনিং এ কথা বলে, হ্যাঁ ভাবি এই করে, ভাইয়া এই করে। বা নাইমকে মাঝে মধ্যে বলে, দেখছো মেয়েটা কেমন, আমরা কথা বলি লুকায় শোনে, ওইটা আবার সবার সামনে বলে। ও বলে যে কিছু মেয়ে আছে না চালাক বোকা, ও হইছে ওইগুলা। বলছি ও আচ্ছা। এখন নাইমের একটাই সমস্যা, এটা সুমি বলেন, তানিয়া বলেন, তন্দ্রা, যতগুলো মেয়ে ওর জীবন থেকে গেছে তার একটাই কারণ সন্দেহ ব্যতীত। তোমরা যারা লাইভটা শুনতেছো একটা কথাই বলবো, যাকে ভালোবাসো তাকে একটু কেয়ার করে দেখো। এই যে সন্দেহটা করতেছো না, এটা তোমাদের মনের ভুল। কেয়ার করলে সন্দেহ করার মতো কোনো কাজ কখনো হয়ে ওঠে না। ওর কেয়ারিং তো শেষ, ওই যে টাকার প্রসঙ্গ উঠছে, আস্তে আস্তে কেয়ারিং শেষ। দেন ওরকম আর কি গেছে। এখন একটা সময়ে উনি আর কি খুব বেশি মানে পাশের মানে এলাকার রুমের বাইরের আর কি পাশের লোকজনকে বলতো মেয়েটা রান্না পারে না। আমি তো কখনো ওভাবে কাজ করিনি, কারণ আমি নানু বাড়িতে বড় হয়েছি, এটা প্রথমেই বলেছি। শেখানোর জন্য দরকার থাকে একজন মাকে, না? আমি তো আমার মায়ের কাছে কখনো বড় হইনি। নানু রান্না করেছে, দেখা গেছে খাবার বেড়ে দিয়েছে, তাও খাইনি। তো এইরকম একটা মেয়ে ছিলাম, তো সেখানে আমার রান্না করতে হচ্ছে। পরে আমি শুনতাম আর কি আন্টিরা বা পাশের আপুরা বলতো যে তোমার সম্পর্কে আমাদের বাসায় গিয়ে বলে, তারাই বলতো যে তুমি তো তার ছেলের বউই না, অথচ তার এত কেন দরকার, ভাড়াটের মতো থাকবা, এত বেশি বোঝে। আমার ভাবতাম যে মানে কেমন, আসলেই এরকম কিছু মহিলা আছে। তো আমি ব্যাপারটা নিয়ে নাইমকে মাঝে মধ্যে বলতাম যে কেমন উনি বলো তো, আমি পারি না, তুমি তো কখনো বলো না, তো উনি কেন বলে ওনার সহ্য হয় না। উনি নিজেই বলতো যে ওনার সহ্য হয় না। মানে হ্যাঁ, ওই সময় একটু কেয়ার করতো, দেখা যেত রাত 10টা বাজে বলতাম নাইম আমি এটা খাবো, হয়তো নাইম শুনছে না, তো তখনই চলে যেত। তো ওই মহিলার ওইটা ভালো লাগতো না, বলতো কি যে মানে ওর মুখ থেকে বের করতে দেরি নাই, এনে দেয় এরকম বলতো সবার মধ্যে। নাইম বলতো আমি তো ভালোবাসি অনেক, এই তুমি যে সুখে আছো এটা ওনার সহ্য হচ্ছে না। বলতেছি হয়তো, কি জানি। পরে আমি কখনো আর কি কোনো কিছু একা খেতাম না, আন্টিকে দিয়ে খেতাম, না হলে ওনার মেয়ের নাম সাফিয়া, ওকে দিয়ে খেতাম। পরে এভাবে যায় প্রায় মাস শেষের দিকে হুট করে একদিন আমি কখনো বাইরে বের হইতে পারতাম না, সবসময় রুমের মধ্যে। আর রুমের মধ্যে কি আমি এমনই, আমি আমার নানু বাড়িতে, বাবার বাড়িতে, দাদা বাড়িতে, সব জায়গায় এমনই। এক কথায় বন্দি দশায় থাকার মতো একটা অভ্যাস আমার হয়ে আছে। মানে রুম আমার কাজ ছাড়া আমি কখনো বাইরে বেরোই না, এমন একটা মেয়ে ছিলাম আমি। তো আমি রান্না টান্না করে আমি বলে যে আমি নাইমকে ছাড়া কখনো খেতাম না। এমনই যে ও যখন বাসায় আসতো তখন খেতাম, দরকার হলে আমি সারাদিনই খেতাম না, ও আসতো তারপরে আমি খেতাম। এইভাবে অভ্যাস ছিল। তো উনি মাঝে মধ্যে বলতো বরের জন্য কি ওয়েট করতে হয় নাকি, খেয়ে দে তারপরে মেয়েরা চুপচাপ রেডি হয়ে থাকতে হয়, বর আসলে কেয়ার করতে হয়, বরের জন্য ওয়েট করতে হয় না। মাঝে মধ্যে দেখা যেত নাইম এসে বলতো তুমি খেয়ে ফেলছো, আমি বলছি হ্যাঁ খাবো না, আন্টি জোর করে খাওয়াইছে বলে ও। কারণ একটা মানুষ যদি একটা অভ্যাসে অভ্যস্ত থাকে, হঠাৎ করে ওই অভ্যাসটা চোখে না পড়লে তখন মানুষের তাক লাগে। তো আমি বলি কি করব, আমি তো ওয়েট করি, আন্টি জোর করে খাওয়াইছে। বলছে আচ্ছা ঠিক আছে। ও আবার কি করতো, আন্টির ওই ছেলেটাকে নিয়ে আমায় সন্দেহ করতো। ওই ছেলেটা পড়ে 8-এ, আমি 9-এ পড়ি, কিন্তু আমি তো ওই ছেলেটার থেকে বড় বয়সে। ও আমাকে ওই ছেলেটাকে নিয়েই সন্দেহ করতো, ভাবতো যে ওনার ছেলের নাম ছিল সাদিক। উনি ভাবতো কি
আন্টি কি ভাবতো জানি না, নাইম ভাবতো যে আমি মনে হয় ওই ছেলের সাথে মানে সম্পর্কবাদ, কিন্তু ওই যে সন্দেহ, মানে সন্দেহ করতো, কথা বললেই সন্দেহ করতো। আমি বলতাম আমি তো ভাইয়ের মতো কথা বলি, বলে তোর তো সবাই ভাই। আমি বলি আমার তো আপন কোনো, আমি বলে রাখি যে আমার আপন ভাই আছে কিন্তু বড় কোনো ভাই নেই। ইভেন আমি এই স্পেসটাকে খুব মিস করি, যে আমার যদি কোনো একটা বড় ভাই থাকতো, আজকে নাইম যেটা করছে এটা কখনোই করতে পারতো না আমার সাথে। ওকে, কি হলো তারপরে? তারপর এরকম সন্দেহ করতো, একটু বাজে বাজে কথা বলতো। আমি বলতাম ও তো ভাইয়ের মতো, তো ছোট আমার থেকে, আমি তোর সাথে ভাইয়ের মতো কথা। হ্যাঁ ছেলেরা তো সবাই তোমার ভাই, তোমার তো ছেলেদের সাথে গা ঘেঁষতে এই করতে সেই করতে ভালো লাগে। শুরু হয়ে গেছে ওর মানে কথার ধরন চেঞ্জ। পরে আমি একদিন বাইরে যাই না, আমি একদিন শুয়ে থাকি, তখন আন্টি বলে যে তোমরা রুম তার মধ্যেও আমাকে গান শোনায় একটাই, যে হ্যাঁ আমার হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। বলছি তো একটা কোম্পানিতে জব করে, তো বলতেছে যে হ্যাঁ আমার ওই কোম্পানির জবে আমার ওখান থেকে ট্রান্সফার করে দিস। আমি বলি তুমি একটা কোম্পানির জব পাইছো ঠিক আছে, জাস্ট কয়দিন হয়েছে, 2 মাসের মতো, এখনই ট্রান্সফার? হ্যাঁ আমার আম্মু ট্রান্সফার করাই দিস। আম্মু সব জানতে পারছে, এটা ছিল সাজানো নাটক। ওকে, কোনো জানতে পারে নাই, কিছু করেনি। আই এম শিওর এই পজিশনে আজকে কয় তারিখ, আজকে 24 তারিখ মার্চ। আজকে মার্চের 24 তারিখ, মানে বিয়ের টাইমের 1 বছর হয়ে যাচ্ছে। এই পজিশনে আইসা আমি যেটা বুঝতেছি, এই ছেলেটা শুরু থেকে যা করছে সবটাই ছিল সাজানো নাটক। কি হলো তারপরে? তারপরে আর কি ওই যে নাটক করলো যে হ্যাঁ আমার ট্রান্সফার হয়ে গেছে, তোমাকে 2-3 দিনের জন্য আব্বু আম্মুর কাছে যাইতে হবে, ওখান থেকে আমি বাগেরহাট ট্রান্সফার হলে বাগেরহাটে বাসা রেখেই তোমাকে 1 সপ্তাহের মধ্যেই নিয়ে আসবো, আমার 3-4 দিনও লাগবে না। আমি বলতেছি কেন, আমি এইখানে থাকি এই 3-4 দিন, তুমি ওখানে বাসা রাখো, এইখান থেকেই নিয়ে যাও আন্টির থেকে। না, কোনো ট্রান্সফার হয়নি। আমি একদিন একটু বাইরে বের হয়েছি, পাশের বাসায় একটা আপু ছিল, পরে ওই আপুর মেয়েকে দেখতে যেতাম। আপুর মেয়েটা সুন্দর খুব দেখতে, তোহা নাম ছিল। আমি আর এমনি তো আমি খুব বাবু পছন্দ করি, তো ওর কাছে যেতাম, খেলতাম। তো একদিন গেছি, এবার অনেক কথা হয়েছে। পরে উনি আমাকে বলতেছে, মানে ওই যে বাসায় ছিলাম না, আমাকে বলতেছে যে রুম তুমি রাখছো না নাইম রাখছে, স্বামীকে তো সবসময় করছে কইরা রাখো, কোনো কথাই বলতে দাও না, তো রুম ভাড়া দিবা, কবে যাবা আমাকে বলতে হবে না? আমি বলতেছি আন্টি রুমের ব্যাপারে তো বা যাওয়ার ব্যাপারে তো নাইম আমাকে কখনোই কিছু বলে নাই, আমি তো জানি না ট্রান্সফার হইছে না হইছে কি না কি। আমাকে একটু বেশি উনি আর কি বেশি রিয়াক্ট করলো, আমার খুব কষ্ট লাগলো। আর ছোটোবেলা থেকে এত রিয়াক্টের মাঝে বড় হয়েছি যে কেউ একটু রিয়াক্ট করলেই কষ্ট লাগে, তো আমার খুব খারাপ লাগলো। আমি খুব মুখ গোমরা করে বসে রয়েছি, রান্না টান্না করছি, নাইম আসছে। পরে নাইমকে রাত্রে বললাম, নাইম বললো বলুক। আমি বলি তোমাকে কি আমি আঁচলে বাইরে রাখি? তুমি তো সারাদিন বাইরে থাকো, তারপরে আসো একটু ফ্রেশ হও, খাও, নিজের মতো নিজে ঘুমাই পড়ো, আমি আমার মতো গান টান শুনি ঘুমাই পড়ি, তো এখানে আমার কুচ্ছে রাখার কি হলো? পরে ওইভাবে যায়। পরের দিন সকালে আমি তো ওনার সাথে কথা বলি না। পাশের বাসায় একটা মেয়ে ছিল ছোট আমার থেকে বয়সে, তৃষা, ওদের বাসায় গেছিলাম। তৃষার বাসায় যাওয়ার পরে তৃষার সাথে কথা বলতে, তৃষা আমাকে বলতেছে যে সাফিয়া আর কি আন্টির মেয়ে, ও নাকি বলে যে আমি ভালো না, তো আমি তেন নাইমের সাথে, মানে নাইমকে নিয়ে অনেক কথা বলে। তো আমার একটু খারাপ লাগছে যে ও একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, ও এত, আমি বাচ্চা, আমি স্বীকার করতেছি, কিন্তু তখন ভাবলাম ও কেন নাইমকে নিয়ে কথা বলতেছে। দেন তখন তৃষার আম্মু আসে, হঠাৎ করে আম্মু বলে এই মেয়েটা তুমি? আমি বলতেছি হ্যাঁ আন্টি এই মেয়েটাই আমি। বলে ও তুমি জানো তোমার সম্পর্কে কত কথা বলে সাফিয়ার মা? আমি বলি কি বলে? তুমি রান্না জানো না, তুমি কিছু জানো না, কাপড় কাচতে জানো না। মানে প্রথম দিকে আমি বলেছি খুব আর কি আমার প্রতি ভালোবাসা দেখাইতো, রান্না করতে যেত, আমাকে করতে দিত না, কাপড় চোপড় ধুয়ে দিত, নাইমের প্যান্ট সব উনি ধুয়ে দিত। নাইমের প্রতি খুব ভালোবাসা, নাইমের মন জয় করে ফেলছে। নাইম তো হ্যাঁ আন্টি ভালো, আঙ্কেল হ্যাঁ ভালো, সমস্যা কি, আন্টি আঙ্কেল ভালো। তো বলে যে তুমি জানো উনি এটা বলছে যে তোমাকে এখান থেকে পাঠানোর 3 দিনের মধ্যে তোমার ডিভোর্স করাবে। আচ্ছা, যখন শুনলাম তখন তো আমি কান্না শুরু করে দিয়েছি, জাস্ট কারণ আমি ভালোবেসে বিয়ে করছি। বলে আন্টি কি বলেন? বলে হ্যাঁ তুমি জানো, তুমি যেও না, তুমি গেলে তোমাকে 3 দিনের মধ্যে ওই মহিলা ডিভোর্স করাবে, এটা বলে বেড়াইতেছে সব জায়গায়, তাহলে হয়তো তোমার স্বামীর সাথে তলে তলে কথা হয়, উনি এটা বলতেছে। আমি বলতেছি জানি না, কারণ ও তো সারাক্ষণ বাসায় থাকে না, বাইরে থাকে, আর আমি ঘুমায় থাকি, হয়তো কথা হয় আমি দেখি না। আমি নাইমকে এখনো বলতেছি 1 বিন্দুও সন্দেহ করি না কোনো ব্যাপারে না, কিন্তু ও আমাকে 1 ফোঁটাও বিশ্বাস করে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি 1 বিন্দু সন্দেহ করি না, ও আমাকে 1 বিন্দু বিশ্বাস করে না। আচ্ছা,
আমি ওই ব্যাপারটা নিই, কিন্তু আমার খুব কষ্ট লাগছে। দেন খুব রেগে আছি, তখন নাইম আসছে, এসে ফোন দিচ্ছে পাচ্ছে না, পরে ওই জানলার কাছে এসে ডাকতেছে যে বাইরে আয় নিশি, তুই বাইরে আয়। পরে আমি বের হয়েছি, বের হওয়ার পরে গেছি, আমার তো খুব রাগ। পরে আমি রুমের মধ্যে যে চিল্লাচিল্লি, মানে এক কথা আমি সুইসাইড অ্যাটেন্ড করার মতো এমন একটা রাগ আমার মাথায় উঠছে। আমি বলতেছি উনি এই কথা কেন বলবে, উনি কেন বলতে যাবে যে আমাকে পাঠাবে, পাঠানোর এদিকে তো আমি যাচ্ছি, কারণ অক্টোবরের প্রায় শেষের দিকে, অক্টোবরের 30 তারিখে আমাকে পাঠাই দিবে। তাহলে উনি এই সময় এই কথা বলছে, তার মানে তো তোমাদের কথা হইছে আমার আড়ালে। তো ওই দেখছো না আমার সাথে কথা হয় না কি, আমি সারাদিন বাসায় থাকি, মানে কিছু জানে না উনি। আমি ভাবছি আমি কিছু শুনতেছি না, আমি জাস্ট রুমের দরজা আটকাই দেবো, ওকে বলছি বেরো রুম থেকে, আমার একটা অন্য নিছি, মানে খুব রুমের মধ্যে খুব ঝামেলা করতেছি যে আমি হয়তো আঘাত করব, নয়তো গলায় দড়ি টড়ি দিব এরকম। পরে ওই মহিলার পরিচিত পাশের বাসার একটা মেয়ে, ও আসছে, আইসা বলতেছে যে এরকম করো না, মানুষে কি বলে, মান সম্মান থাকবে না। আমি বলি থাকবে না, এই চিন্তাটা তো উনি করবে, কারণ উনি কেন বললো মানুষের কাছে যে 3 দিন পরেই ডিভোর্স করাই দিবে, সব তো মিলে যাইতেছে, কারণ আমি তো যাইতেছি 2-3 দিনের মধ্যে, তাহলে এই কথা উনি কেন বললো? এই নিয়ে অনেক ঝামেলা করছে। নাইম আমার বাবাকে ফোন দিছে, আপনার মেয়েকে নিয়ে যান, আপনার মেয়ে এই সেই। পরে অলরাইট, আমরা আসবো আবার। হলো তারপরে আর কি আমাকে পাঠায় দেয় 30 তারিখে। আমি বললি যে আমাকে একটু দিয়ে আসো, বলে যে আমার সময় নেই, আমি গেলে তাহলে আমি আবার আসবো, যাব, হবে না, আমার সময় হবে না। আমি বলতেছি যে আমি ঢাকাতে যাব, আমি প্রচুর বমি করি, একা একা যাব, কি হয় না হয়। যাইতে পারবা, ওই যে ভালোবাসা কমে গেছে টাকার কথা শুনে, যাইতে পারবা। আমার বাবাকে বলতেছে আপনার মেয়ে 2-4 দিনের জন্য একটু যাচ্ছে। আমার বাবা চাচ্ছিল যে বিয়ে হয়েছে ওর স্বামীর কাছে থাকবে, মানে এভাবে চাইছে, এটা না যে মেয়েকে খাওয়াইতে পারবে না, পড়াইতে পারবে না। তো ও বলতেছে তো কেন, তোর বাবা মা তোকে 2-3টা দিনের জন্য রাখতে পারবে না, খাওয়াইতে ভয় পাইতেছে? আমি বলতেছি ভয়ের না, বাবা চাইতেছে গেলে একসাথে যাবো, বেড়া একসাথে চলে আসবো, এইভাবে চাইতেছে। পরে আমার বাবাকে ফোন দিয়ে বলে 2-3 দিনের জন্য একটু যাবে। বাবা বলতে আচ্ছা, তো তুমি দিয়া যাও, তুমি দিয়ে চলে যাও। বলতেছে না, আমার আর কি আমি আসলে আমার সমস্যা হবে, আচ্ছা, জবে প্রবলেম হবে। পরে আমাকে মনে আছে, পরে ওই দিন তো রাত্রে আমি অনেক ঝামেলা করি, মহিলা এসে অনেক কথা শোনায় আমাকে। আমি জাস্ট নাইমকে বলি নাইম ওনাকে চুপ করতে বলো, কারণ আমি যদি মুখ খুলি তাহলে খারাপ শোনা যাবে, চুপ করতে বলো। পরে আমি ওই দিন রাত্রে অনেক কান্না করি। ইভেন বলে রাখি, এই যে 1 মাস 10 দিন রিলেশন করি, এই সম্পর্ক যাওয়ার পরে যে বিয়ের যে সম্পর্কের মধ্যে আমি থাকি, ওখানে এমন কোনো রাত যায়নি যে রাতটাতে আমার কান্না না করে ঘুমাইতে হয়েছে। আচ্ছা, নাইমের কিছু আচরণ বা ওই মহিলার, দুটো মিলাই। আচ্ছা, পরে এরকম এর মাঝে আবার আমি মিস্টেক করছি, ও ফেসবুকে একটা মেয়ের সাথে কথা বলতেছিল, আঞ্চল বৃষ্টি। তো তার ওইটা দেখে আমি বলতেছি, আমার কথাটা শুনে ওইটার প্রতি খুব মগ্ন। দেন আমি কি করলাম, আমি বিছনা থেকে নিচে চলে এসে শুয়ে পড়লাম। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ঘুমায়ও গেছি। 1 থেকে 1.5 ঘন্টা পরে আসছে আমাকে বিছনায়, বলতে চলো। আমি বলতেছি কেন? অ্যাঞ্জেল বৃষ্টিকে নিয়ে থাকো, আমি ঘুমাই পড়ছি যেহেতু, থাকো। পরে আমাকে অনেক টানা হেঁচড়া করে, লাইট অফ থাকে, দেন দেখা যায় খাটের তলে আমার মাথা ঢুকে যায়, অন্ধকারে টানতে লাগে তো। পরে আমার কপালে একটা স্পট আছে, এমন জোরে খাটের কোনায় লাগে, আমি জাস্ট ও মাগো বলে একটা চিৎকার করে বেহুশ হয়ে পড়ি। ভালোবাসার প্রথম আঘাত পাই আমি তখন। এটা তো আসলে ইচ্ছাকৃত নয়। হ্যাঁ, ইচ্ছাকৃত নয়, কিন্তু কিছুটা তোর ইচ্ছাই হয়েছে, কারণ ওর কি দরকার আছে আমাকে টানা হেঁচড়া করার। এত জোরে আঘাত পাই, মা বলে চিৎকার করে বেহুশ হয়ে পড়ি। ওনারা টের পেয়ে যায়, বুঝেন তাহলে আমি কতটা আঘাত পেয়েছি, মানে ফেটেও যায়, রক্তও বের হয়, বুঝতে পারছি। দেন ও আমাকে স্যাভলন লাগাই দেয়, লাগাই পরে আমি কান্না করতেছি, যেহেতু ব্যথা পাইছি, কান্না করা যাবে না, তুই কান্না করবি না, চুপ, তুই কান্না করবি না, ওনারা শুনতে পাবে, কি বলবে। পরে ওইভাবে রাত্রে ঘুমাইছে। এর মাঝে একদিন আমার খুব শরীর খারাপ করে, আমি বলিনি, মানে আমার একটা প্রবলেম আছে, আমি খুব কান্না করলে, এটা আমার ফ্রেন্ড সার্কেল যারা ছোটবেলা থেকে বা 2 বছর 6 মাস যাদের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, তারা প্রত্যেকেই জানে, বা আমার ফ্যামিলি বা স্কুল লাইফের ফ্রেন্ডরা জানে, স্কুল লাইফের ওরা তো বেশি করেই জানে যে আমি বেশি কষ্ট করলে, মানে কষ্ট পেলে, বেশি টেনশন করলে, বেশি কান্না করলে তখন আমার নিঃশ্বাসে প্রবলেম হয়, যাকে বলে মানে হার্টের যে প্রবলেম ওইটা আছে আমার, আর কি হার্টের প্রবলেম আছে। তো তখন ওই একদিন হঠাৎ করে আমার ওরকম হার্টের প্রবলেম হয়, 30 অক্টোবরের আগে আর কি। পরে আমি খুব অসুস্থ হয়ে যাই, কারণ ওই দিন আমার মা একটা ব্যাপারে কথা বলে, ওইটা নিয়ে আমাকে খুব বাজেভাবে রিয়াক্ট করে আমার সাথে। পরে আমি অনেক কান্না করি,
কেয়ার করে না। পরে কান্না করতে করতে হঠাৎ করে আমার হার্টের সমস্যা হয়, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, ওই প্রবলেমটা শুরু হয়। পরে আমি বলতেছি যে নাইম তুমি আমাকে অনেক ঘৃণা করো না, আমি তোমার যোগ্য না, আমি তোমার মানে আমি সব কিছু মনের কথা বলি, মানে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় আজকেই শেষ। কারণ আমার লাইফে এরকম অভিজ্ঞতা অনেকবার হয়েছে, আমি অনেকবারই এই সমস্যাটায় পড়েছি, মানে এরকম এর জন্য অনেক টাকা পয়সা আমার বাবা মা অনেক হসপিটালে খরচ করছে, ও জানে। পরে ও বলতেছে, ও বুঝতেছে যে যদি রিয়াক্ট করে তাহলে তো আমি হঠাৎ করে নাও থাকতে পারি। ও শুধু আমাকে শান্ত করতেছে, দেন ওদিন অনেক শান্ত করে। তো ওই অসুস্থটাও আমি ওর জন্যই হই, কারণ ও খুব বাজেভাবে রিয়াক্ট করে, খুব গালি টালি এরকম ভাবে কথা বলে। তারপরে তো আপনাকে বললো যে অক্টোবরের 30 তারিখে চলে যেতে, না? হ্যাঁ, পরে আমার অক্টোবরের 30 তারিখে গাড়িতে উঠায়, ও চলে যায়। তো ওর ভাইয়ের ফোন, ওর ফোন একটা ছোট ফোন, ওর ফোন দুইটা। তো আমি বলছি আমাকে একটা দাও, কথা বলতে হবে না। আমি তো বলেছি, খুব সন্দেহ করে, বলছে ছোট ফোনটা দাও, কথা বলবো। বলে হুট করে এমন ভাবে বলে যে আমার ফোনের মধ্যে আমার ছোট ভাইয়ের মেমোরি আছে, মেমোরির কিছু হলে সমস্যা, মেমোরি দিয়ে যাও। আমার খুব খারাপ লাগে, আমি ওর বউ, ও আমার 3 দিনের জন্য ফোনটা দিবে, ভাইয়ের মেমোরি সমস্যা হলে ওর সমস্যা। আমি বলছি না, আমার কোনো ফোন লাগবে না, আমি ওইভাবে চলে আসছি। ইভেন আমি খুব রাগারাগি করছি। আর আমরা মেয়েরা রাগ করি হয়তো সামনে, কিন্তু ভেতরে আমরাই কষ্ট পাই। পরে বাসের মধ্যে আমি অনেক কান্না করি, কান্না করার পরে একটা আঙ্কেলের থেকে ফোন নিয়ে ওকে ফোন দিয়ে বলি যে ফোনটা দিলে কি হইতো, নিজেই আনিনি অবশ্য, কারণ ও যেভাবে রিয়াক্ট করে, দিলে কি হইতো, এসে ব্যাস আমি চলে আসি। বাসে অনেক বমি করে, এসি গাড়ি, একদম অসুস্থ হয়ে যাই। কিছু আঙ্কেল বলছিল যে এই মেয়েকে মনে হয় হসপিটালে এখন নিতে হবে, সাভারে এসে বলেছিল। দেন ওইভাবে কোনো মতে কষ্ট করে আসি। যেমন আজকেও আমি বাসে এসেছি একা একা, অনেক বমি করি, অসুস্থ হয়ে যাই। ওই যে অসুস্থ হলেই নিঃশ্বাসের প্রবলেম হয়, যেটা আজকেও বাসের মধ্যে হয়েছিল। তো যাই হোক, অক্টোবরে আমি বাবা মার কাছে আসি 3 দিন, 4 দিন, 6 দিন, 1 সপ্তাহ। ওভার একটু সমস্যা আছে, আর কয়েকটা দিন যাক। অক্টোবর মাস ওভার, মানে নভেম্বর মাস পুরোটাই ওভার, তার কোনো খোঁজ নাই, সমস্যা আছে। পরে নভেম্বরের 12-13 তারিখের দিকে আমি জবের জন্য খোঁজ করি, যে বৈশা থেকে কি করব, জব করব। পরে জব করে একটা জায়গায় জব হয়, এটা মিরপুর 1 নম্বরে সোনি হলের সাথেই ওকট বলে একটা শোরুম আছে, ওইটাতে জব হয়। পরে এটাতে জব করি, পরে কয়েকদিন পরে লাইফে ফার্স্ট তো ছেড়ে দিই, পারি না, কষ্ট। কারণ 12 ঘন্টা থেকে 13 ঘন্টা দাঁড়ায় থাকতে হয় এক ভাব, তো জীবনে প্রথম কষ্ট। আমি তো হয়তো ফ্যামিলি থেকে কষ্ট পাইছি, আউটসাইড কষ্ট পাইছি, কিন্তু ওইভাবে তো কখনো নিজে কষ্ট করি নাই। পরে ছেড়ে দিই, তারপরও জবের ভাবে জব করতে হবে, ওইভাবে আবার চেষ্টা করি। ডিসেম্বর মাসে ওরকম একটা জায়গায় 15 দিন যাই, তারপরে আবার যাই না, টাকাও আনি না, ওই ফ্রিতে কাজ করে চলে আসি। পারি না যখন, তখন আর লজ্জায় যাই না। পরে জানুয়ারিতে এর মধ্যে বাসার কি সিচুয়েশন? এই যে আমার বাসায় আমি ম্যানেজ করতেছি, যে ওর তো টাকা পয়সা সমস্যা, ও তো সমস্যা শেষ হইলে নিতে আসবে। ফ্যামিলিকে শুরু থেকে আমি এক কথায় ঘোল খাওয়াইছি, কিন্তু নিজের মধ্যে নিজে তিলে তিলে শেষ হইছি। ফ্যামিলিকে বুঝতে দিন, অনেক কান্না করছি লুকায় লুকায়। আপনি আপনার বাবার যে ক্যারেক্টার শুরুতে বলছিলেন যে উনি অত্যন্ত অত্যাচার করতো, তো আপনার এই ঘটনার পরে আপনার বাবার রিঅ্যাকশন কি ছিল? হ্যাঁ, বাবা বলছে ওর সাথে কন্টাক্ট করা যাবে না, ওর সাথে তোকে দিব না। কেন বললেন? একদম ডাইরেক্ট, কারণ ও তো খোঁজ খবর নেয় না ওইভাবে। আর আমি বলে রাখি, আমার খালাতো বোন, আর কি এটা বলিনি, খালাতো বোনের বাসায় একবার বেড়াইতে গেছিলাম, তো খালাতো বোনের বর আমার সাথে একটু বাজে বিহেভ করছিল। ইভেন উনি আমার সাথে ফিজিক্যালি রিলেশন পর্যন্ত করতে চাইছিল। এটা আমি যখন সবার সামনে নিয়ে আসলাম, তখন আমার খালাতো বোনের ওটা ভালো লাগেনি। ইভেন ওটা 16 সালেই, 16 সালে না, মার্চের দিকে ফেসবুক চালাইতাম, আমি তো বলেছি। ফেসবুকে অনেক স্ট্যাটাস দিয়েছে আমি খারাপ, আমি ভালো না, ইভেন এটা নিয়ে অনেক ঝামেলা করছে। তো এটা বলেছে, উনি এভাবে বলেছে যে ওনার সাথে আমার 100 বার ফিজিক্যালি রিলেশন হয়েছে, এটা সবাইকে বলছে। আমি আজকে বলি যে তোমরা ছেলেরা বলো যে মেয়েরা খারাপ, আচ্ছা আমরা খারাপ, বিছানায় যে মেয়েটা যায় ওই মেয়েটাই নষ্ট, আর তোমরা যে ছেলেটা তার পাশে রাত কাটাও, তোমরা কি ধোয়া তুলসী পাতা? এটার উত্তর তোমাদের দিতে হবে। ওকে, গ্রেট পয়েন্ট। দেন কারণ উনি বলেছে যে হ্যাঁ ওনার সাথে আমার 100 বার হয়েছে ফিজিক্যালি রিলেশন। এটা যখন উনি সমাজে বলতেছে, আজকে নাইমকে বলতেছে, নাইমের কি উচিত না বলা যে তাহলে আপনি মানে বলবে কখন? তার আগেই তো নাইম একটা রিঅ্যাক্ট করবে। রিঅ্যাক্ট তো দূর, নাইম আমাকে বলে তুই একটা নষ্টা মেয়ে, তুই একটা খারাপ মেয়ে। আচ্ছা, ওকে। আমি বলি একটা লোক একটা কথা বলছে, কারণ ওনার রাগের কারণে।
কারণ আমি তখন ওই মুহূর্তে এটা ফ্ল্যাশ করছি সবার সামনে, যখন ফ্ল্যাশ করছে তখন তো ওনার মান সম্মান গেছে, দেন উনি আমার মান সম্মানটা এইভাবে নষ্ট করলো। আচ্ছা উনি শুধুই কি আমার মান সম্মান নষ্ট করলো, উনি বলতেছে ওনার সাথে আমার 100 বার ফিজিক্যালি হয়েছে, তাহলে কি উনি কি সাধু ছিল, মানে আমার একা একা হয়েছে? এটা কিন্তু সত্য না। আমি রেডিওতে বলতেছি যে আজকে শুরু থেকে আমি আমার জীবনের সব সত্য কথাগুলো বলে দিচ্ছি, কারণ আমার নেক্সট টাইম আমার জীবন তো শেষ না, আরো অনেক দূর যেতে হবে, আরো অনেক দূর আমি যাব, আমি পড়াশোনা কন্টিনিউ করব জীবনে। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে অলরেডি, 12:30 বাজে, আমাদেরকে আবার ইয়ের সাথে কথা বলতে হবে, তারপর আবার বলে দিচ্ছি। তারপরে যাই হোক ওই ব্যাপারটা নিয়ে ঝামেলা করতেছিল, খুব গালিটালি দিতেছিল। এটা হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই টাইমগুলোতে অনেক কান্না করতাম। 1 সপ্তাহের মতো গেছে আমি খাইনি ঘুমাইনি, শুধু কান্না করতাম। কিন্তু এই ছেলেটা আমার কোনো কেয়ার করতো না, আমি খাই কান্না করি না করি, তুই মরলেও আমার কিছু যায় আসে না। মানে এগুলো কি ফোনে বলছে? হ্যাঁ ফোনে। ইভেন ও আমাকে খুব গালি দিত, ভালোভাবে তো কথা বলতোই না। আর আমি জানতাম ও বাগেরহাটে আছে, ও বাগেরহাটে নাই, ও সেই মহিলার বাসাতেই আছে যে বলেছিল তার মেয়েকে বিয়ে দিলে টাকা দিবে, পয়সা দিবে, ওখানেই আছে। আমি বলতে চাই ওর যদি লোভই না থাকতো তাহলে ও এই ব্যাপারটা, আমি তোর বউ ছিলাম তখন, ও কেন এই ব্যাপারটা আমার কাছে লুকাইলো? আজকে যখন লাইভে আসবে এটা জিজ্ঞেস করবেন কেন লুকাইলো এই ব্যাপারটা, তাহলে তো বলতেই পারতো যে তুমি থাকো ওখানে 3 মাস 2 মাস, আমি সবকিছু ম্যানেজ করে তোমাকে নিব। যাই হোক গেছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আমি ক্যানভাতে জব নেই, এটা 1 নম্বরে জব করতে থাকি। ওই ভালো 2 দিন ভালো, এখনো 2 দিন ভালো 3 দিন খারাপ, 2 দিন ভালো 3 দিন খারাপ, এভাবে সময় যাইতে লাগে। দেন পরে 14 ফেব্রুয়ারির আগে বলি, নাইম তুমি কি আসবা 14 ফেব্রুয়ারির দিকে? 14 ফেব্রুয়ারি তো একটা স্পেশাল ডে, আমি চাই যে এই দিন তুমি থাকবা আমার কাছে। বলে আসবো, হ্যাঁ আসবো। পরে 14 ফেব্রুয়ারি রাত্রে চলে আসে 1টার দিকে। আমার বাবা যেহেতু শ্বশুর বাড়ি ওইভাবে, ও কিন্তু আমাকে অক্টোবরের 30 তারিখে পাঠায়, ও আমার কাছে আসে 14 ফেব্রুয়ারি রাত্রে 1টা বাজে। কতটা গ্যাপ গেছে এর মধ্যে, ফোনেই কন্ট্যাক্ট, না টাকা পয়সা না কোনো কিছু দিয়ে হেল্প। তার মধ্যে আমি 14 ফেব্রুয়ারির আগে আমি তো জব করি জানুয়ারি 1 তারিখ থেকে, পরে জবের স্যালারি পাই 12-13 তারিখে। 13 তারিখে ওকে 2500 টাকা পাঠাই দিয়েছি। ও বলতেছে যে আমি যে আসবো আমার কাছে টাকা নেই, কিন্তু ও কিন্তু স্যালারি পাইছে, স্যালারি পেয়ে বাড়িতে পাঠাই দিয়েছে। কোথায় আমাকে বলবে যে তোমার কি কিছু লাগবে? ও ওই যে ওর কেয়ারিং অক্টোবর মাসেই শেষ, পরে কোনো আমার প্রতি তো কেয়ারই নেই, বড় আমাকে বলছে টাকা দিতে। পরে আমি বললাম আচ্ছা 2500 টাকা দিছি, আসছে। ইভেন আমি আমার জন্য কেনাকাটা, ওর জন্য ভাইয়াদের জন্য কিছু কিনি নেই 2-1টা, কিন্তু ওর জন্য প্যান্ট শার্ট কিনছি, আমার জন্য শাড়ি টাড়ি এগুলো কিনছি। কেন? বাবাকে বলার জন্য যে বাবা এগুলো আমার জন্য নিয়ে আসছে। ওগুলা কিনে আমি খাটের নিচে লুকায় রেখে দিয়েছি, মা জিজ্ঞেস করলে বুঝতে দিতাম না কি। যখন ও আসছে তখন বাবাকে দেখাইছি যে বাবা দেখো নাইম না এগুলো নিয়ে আসছে। আমি কতটা অভিনয় করছি, আমার নিজের টাকা জবের টাকা দিয়ে কিনে বলছে যে এটা আমার বর কিনে দিছে। বাবা মা তো চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। পরে 14 ফেব্রুয়ারি ও আর কি থাকে, 14 তারিখ যায়, 16-17 তারিখ সকালে, 15-16 যায়, 17 তারিখ সকালে ও চলে যায় ফ্যান্টাসির কথা বলে। ও বললাম তো একটা কোম্পানিতে জব করে, ওখানকার নাকি কোনো একটা কাজে গেল, হ্যাঁ কাজে না মানে পিকনিক ছিল। পরে ওই পিকনিক না, ও ডিরেক্ট ওখান থেকে চলে যায় চুয়াডাঙ্গাতে চলে যায়, কোনো পিকনিক ছিল না ওর। কিন্তু আমি জানি না, ওদিন সন্ধ্যাবেলায় বলতেছে আমি আসতে পারবো না। কেন, কি হয়েছে? আসতে পারবো না কারণ হয়েছে আমার খালার হাতে একটু সমস্যা হয়েছে, খালার তো কোনো ছেলে নেই, তো খালার জন্য আর কি আমার যাইতে হবে। গেল ওই দিন রাত 17 তারিখ, কিন্তু উনি কিন্তু সকালেই চলে গেছে চুয়াডাঙ্গাতে, বলতেছে উনি মানে খালার কাছে গেছে। তারপরে 17 গেল, 18 তারিখ সকালে বলতেছে যে আমি খালামণিকে নিয়ে গাজীপুর যাচ্ছি হসপিটালে। সে কিন্তু ডিউটিতে বের হইছে। সন্ধ্যাবেলায় বলতেছে হ্যাঁ আসবো রান্না করো। সে কিন্তু তার বাসায় ফিরলো ডিউটি শেষ করে। 10:30টার দিকে বলতেছে আমার জবের প্রবলেম হয়েছে, আমি কি করব, আমি তোমার সাথে ফ্যামিলির সাথে কোনো কিছু অ্যাডজাস্ট করাইতে পারতেছি না। খুব মানে এত ইমোশনাল নিয়ে কথা, আমি তো কান্না করতেছি, হায় আল্লাহ ওর জব গেলে কি হবে। এসে আমি বলতেছি সমস্যা নেই, দরকার হলে আমি জব করব 2-1 মাস, আমি তো জব করতেই ছিলাম, আমি আবার জব করব, তারপরে আমি তো 10,000 যা পাই এই দিয়ে চলবো, তারপরে তুমি তো আবার পাবা, সমস্যা নেই। আমাকে এইভাবে বলতেছে হ্যাঁ তোমার শোরুমে লোক লাগবে তাহলে আমাকে নেও, মানে খুব ইমোশনাল। কিন্তু ও কিন্তু রুমে আছে, ওই সাফিয়াদের বাসায় আছে। গেল 19 তারিখ সকালে বলতেছে নাই আম্মুর তো পিকনিক আছে, আম্মু যাবে, তুমি কি আসবা? হ্যাঁ আমি আসবো, আম্মুকে যেতে বল। ব্যাস আম্মু চলে গেল, খোঁজ নাই।
11টার দিকে আমি তো খুব কান্নাকাটি যে ও যদি না আসে তাহলে তো আজকে আমার বাসা থেকে ওই যে বাবার বলেছি তো বাসায় আজকে আমার প্রবলেম হবে, কারণ আগের দিনই বাবা বলেছে, বুঝে গেছে বাবা, তো বুঝে গেছে যে ও আমাকে নিতে আসে নাই, ওর স্বার্থ সিদ্ধি করতে আসছে। পরে ওর মতো আমি তার মধ্যে বলি নাই। হ্যাঁ, আমি 18 তারিখ আবার ওকে 1000 টাকা পাঠাইছি আসবে বলে, কিন্তু ও তো চুয়াডাঙ্গাতে গেল। পরে আমাকে সকালে ফোন দিয়া 11টার দিকে বলতেছে যে আমি তোমার সাথে ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করাইতে পারতেছি না। এই আসলো ওর লোভের সেই প্রথম থেকে শেষ পর্যন্ত সব কাহিনীর প্রধান আর কি যে উদ্দেশ্য, সেটা আজকে প্রকাশ হলো। সেটা হচ্ছে 19শে ফেব্রুয়ারি। ওকে, আমি তোমাকে নিতে পারি এক শর্তে, 3 লাখ টাকা দিতে হবে আমাকে। ওকে, আমি তখন অবাক, কি বলে 3 লাখ টাকা? 3 লক্ষ টাকা হয়তো যারা বড়লোক তাদের কাছে কিছু না। ও জানে আমার বাবা সিএনজি চালায়, মা গার্মেন্টসে চাকরি করে, আমি জাস্ট একটা শপে এই 2 দিনের জন্য চাকরি নিছি। ওই ফ্যামিলি থেকে কখনোই 3 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। ও জেনে শুনে এই কথাটা বলছে যাতে আমি না দিতে পারলেও আমাকে নিবে না। পরে আমি অনেক কান্নাকাটি করে আমি বলছি হ্যাঁ যেভাবে হোক আমি এই টাকা তোমাকে ফ্যামিলির থেকে এনে দিব। আচ্ছা ঠিক আছে তুই থাক, মানে আমাকে ইগনোর করে ফোন টোন কেটে দিল। শেষ ওইভাবে গেল। এইভাবে দিন যেতে থাকে। আমি ওই দিনই নাটক করে বাসা থেকে বের হয়ে যাই, বলি যে বাবা নাইম তো আমাকে নিতে আসছে, তো আমি নাইমের সাথে চলে যাচ্ছি, তুমি দোয়া করো, তোমার সাথে দেখা করতে পারলাম না। কিন্তু আমি কোথাও কোনো নাইম আসেনি। নাইম তো ওই দিনই আমার কাছে 3 লক্ষ টাকা চেয়েছে। সারাদিন খুব কান্নাকাটি করি, তারপরে 2টা-2:30 বাজে আমার একটা ফ্রেন্ডের বাসায় চলে যাই, যে বলি যে আমাকে একটু থাকতে দিতে হবে, 10 দিন পরে আমার বর এসে আমাকে নিয়ে যাবে। যে ওই বাসায় যাই, আমাকে বলে তুই কেন বাসা থেকে আসছিস, তোকে তো আমি নিব না। আমি বলতেছি এটা কীভাবে, কেন বলতেছো? খুব কান্নাকাটি করি। এভাবে দিন যেতে লাগে। তারপরে মার্চ শুরু হয়। মার্চের 8 তারিখে আসে। আমার মা জানতো যে আমি আছি ঢাকাতেই, এরকম একটা সিচুয়েশনে, মানে রুমমেটের সাথে। কিন্তু বাবাকে বলেছিলাম যে বাবা আমি আছি আমার হাজব্যান্ডের সাথে, চলে গেলাম, তোমার সাথে মিট করতে পারলাম না, অভিনয় করে যাচ্ছি। 8 তারিখে এই যে মার্চ, এটা তো মার্চই, এই মার্চেরই 8 তারিখে আসছে। সকালবেলা আমি আমার রুমমেটদের বিদায় টিদায় জানাই বেগ নিয়ে বের হলাম। বাসার সামনে দুজন একসাথে উপরে উঠলাম। এক কথা কি, আমি নাইমের কাছ থেকে আসলাম, কিন্তু কোনো নাইমই আমাকে নেয়নি। আমি ছিলাম রুমমেটের সাথে। পরে বাসায় গেছি, এমনভাবে অভিনয় করতেছি যাতে কেউ বুঝতে না পারে, এমনভাবে কথাবার্তা বলতেছি। আর ও এতটাই অভিনয় জানে, ওকে কেউ ধরতেই পারে না। কিন্তু আমার মা সব জানতো, জেনেও বলতেছে বাবা রাত্রে তোমরা কি খাইছো, ফেরিতে কি করছো। মাকে বলছি এমনভাবে অভিনয় করবো ও যেন বুঝতে না পারে। ওকে আমি এটা আগে বলিনি, আজকে বললাম যে দেখ তুই যা করছিস সবই আমার ফ্যামিলি জানে, কিন্তু অভিনয় করে গেছে। বাবা জানে না, সবটাই আমার মা জানে। পরে এইভাবে যায়। এই যে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ সকালে আমার মিটিং আছে। ওর বলছি তো একটা জব করে, ওখানে মিটিংয়ে গেছে। পরে মিটিং সেরে ফ্যান্টাসিতে পরের দিন সন্ধ্যায়, ও হ্যাঁ তার মধ্যে ফ্ল্যাশ হয়ে গেছে আমার কাছে এই বিয়েটা কোনো বিয়ে ছিল না। আচ্ছা, এই বিয়েটা সম্পূর্ণই ছিল একটা সাজানো নাটক। আমি এর মধ্যে জানতে পারি। তখন আমি বললাম যখন নাটক করছো বিয়ে তো করবা, তাহলে চলো। তো 8 তারিখ 9 তারিখ সকাল, হ্যাঁ 10 তারিখে রাত্রে আমাদের বিয়ের কথা। আবার নতুন করে কাজী অফিসে বলে রাখছি, আমাদের সাথে গেছে, আমাকে গোলাপ ফুল, রজনীগন্ধা অনেকগুলো ফুল কিনে দিছে। তারপরে আমাদের বাসায় আমরা রান্না করছি, ওর একটা ফ্রেন্ড আসবে, আমার অফিসের স্যার আসবে, আমার একটা আঙ্কেল আসবে বিয়েতে সাক্ষী থাকার জন্য। তো এই জন্য পোলাও, মাংস, মুরগি এদিক সেদিক অনেক রান্না করি। ও কোনো মতে একটু খায় যে কালকে আইসা খাবো। ও ভাই এতটাই অভিনয় জানে, ওর রিয়েল লাইফে মানে এরকম আমি কোনো হিরোকেও দেখিনি যে অভিনয় করতে পারে। ও রিয়েল লাইফের হিরো, ঠিক আছে? ও এমনভাবে অভিনয় করলো আমি বুঝতেই পারিনি যে ও আমাকে নিতে আসে নাই। ফুল টুল সব বউ সাজবা, হ্যাঁ এনো তেনো এদিক সেদিক, সকালে উঠে চলে গেছে। রাত্রে দেখে আমি আসতে পারবো না, কেন এখন অনেক লেট হয়ে গেছে, কালকে সকালে ফ্যান্টাসি যেতে হবে, ওখান থেকে 5টা বাজে আসবো। এর মধ্যে ওর একটা ফ্রেন্ডকে আমি বলি নাই, সাইফুল নামে ওর একটা ফ্রেন্ড আছে, ওর সাথে আমি অ্যাড হই ফেসবুকে। ওনাকে অনেক হাতে পায়ে ধরি
ভাইয়া প্লিজ একটু ব্যবস্থা করো, শুধু ওনাকে না, আমার নানু বাড়ির একটা মেম্বারকে, তারপরে ওর একটা বড় ভাই রাসেল নামের একটা বড় ভাইকে, তারপরে ওই এলাকারই একজন ছাত্রলীগের নেতাকে, সবার হাতে পায়ে ধরে যে নাইম তো এমন এমন করছে, প্রত্যেকে একটা কথাই বলে, এটা তো নতুন কিছু না, Okay. ও তো আগেও এরকম কত মেয়ের সাথে করছে, তুমি জানো না? আমি বলি আমি তো জানতাম না। আচ্ছা। যাই হোক, কেউ কিছু করতে পারে না। পরে সাইফুল অনেক হেল্প করে আমাকে, ও আসে, পরে সাইফুলকে বলছি ভাইয়া আপনিও থাকবেন আমাদের বিয়েতে এসে। সকাল, ওই তো বললাম, ও সকালে ফ্যান্টাসি থেকে বিকালে, ওই দিন তো গেল, সন্ধ্যায় আসলো না, হুম। যেদিন বিয়ের ডেট ছিল বললো যে বিয়ের ডেট পিছাও। আচ্ছা পিছাইলাম, 7টা-8টা বাজে, তখন বলতেছি তুমি আসবা না, পরের দিন আর কি, শনিবার বাদ রবিবারে 7টা-8টার দিকে বলতেছি তুমি কি আজকেও আসবা না? আমি আসবো না। হাইসে হাইসে বলতেছি কিসের জন্য আসবো, তোকে তো আমি নিবই না, কেন আসবো? আমি হাউমাউ করে কান্না শুরু করছি, কি বলো তুমি, এত কিছু রেডি নাই, আমি তোমার জন্য বসে আছি, কেন তুমি আসবা না? অ্যাকচুয়ালি ওর কাছে আমার কোনো অনুভূতি, কোনো কান্না, কোনো কিছুর কোনো মূল্য নাই। ওকে। পরে অনেক কান্নাকাটি করে ও আমাকে গালি দেয়, পরে আমি সত্যি ওকে গালি দিই, বলি যে তুই আমার জীবনে আর নাই, এটাই মনে করবি। দেন আমি আবার নাটক করি, ওকে। বাবাকে ফোন দিয়ে বলি বাবা এখন না গেলে নাইমের জব থাকবে না, আমি চলে যাচ্ছি, তোমার সাথে পরে দেখা হবে, ফোনে কথা বলবো। মা জানে, ভাই দুইটা জানে। বের হয়ে আসি, আবার সেই রুমমেটের কাছে চলে আসি যেখান থেকে আমি ওই যে 8ই মে বিদায় নিছি, 11ই মে সেখানে আবার রাত্রে 7:30-8টার দিকে চলে যাই। মার্চে? হ্যাঁ। আমি শুধু এটাই বলবো ভাইয়া, ওর যদি এতই নাটক করার দরকার ছিল তাহলে ও কেন আবার 8ই মে আসলো? আমি তো ছিলামই বাইরে পইরা, আমাকে ফ্যামিলিতে নিয়ে আবার ফাঁসাই দিল, কারণ আমি ফ্যামিলিতে থাকলে তো ফ্যামিলি বাবা মায়ের উপরে, আমার উপরে, ভাইয়াদের উপরে অত্যাচার করবে। আমি চাই আমার ভুলের জন্য আমার ফ্যামিলিতে কেউ কষ্ট না পাক। এই যে আমি এখন আছি, এখনো কিন্তু আমি রুমমেটদের সাথে আছি, আমার মা জানে, ভাই দুইটা জানে, জাস্ট বাবা জানে না। বাবা জানলেই তো সেই ফ্যামিলিতে একই রকম সমস্যা হবে। যাই হোক, ও ওর মতো ওরকম থাকে, আমি আমার মতো থাকি। এখন কন্টিনিউ এই যে মার্চে ও চলে গেল, আমি ওকে নিতে বলছি। লাস্ট মোমেন্টে আমি একটা অভিনয় করছি ওর ভালোবাসা পরীক্ষা করার জন্য। আমার তো ছোট বয়স, আমার তো বাচ্চা, আমার পেটে বাচ্চা আসা সম্ভব না, কিন্তু সেই আমি বলেছি নাইম জানো আমাদের না বাবু আসতেছে মনে হয়। ও বলতেছে ওষুধ খেয়ে নিস, আচ্ছা, কোনো বাবু টাবু আসবে না, তুই ওষুধ খেয়ে নিবি। ওকে। দেন এইভাবে যায়, অনেক চেষ্টা করি, অনেক মন গলানোর চেষ্টা করি। প্রেজেন্ট টাইম এই যে দিনগুলো যাচ্ছে, ও বলছে হ্যাঁ আমাকে নিবে 1 তারিখে, এই 1 তারিখে নেওয়ার কথা। লাস্ট মোমেন্টে এসে বলল যে আমি তোকে নিতে পারবো না, তুই ভালো না, তুই খারাপ। আরেকটা কথা বলি, ওর একটাই সমস্যা, ফেসবুক চালানো যাবে না, ফেসবুক চালাইলে মানুষ খারাপ হয়ে যায়। আচ্ছা। আমি হ্যাঁ বলি যে আমি ফেসবুক চালাইতাম, ফেসবুক চালাইতে খুব ভালোবাসতাম, কিন্তু আমি কখনো কারোর সাথে ওইভাবে রিলেশন বা এরকম কিছু না। ওর প্রবলেম হচ্ছে ও নিচু মনের একটা ছেলে যদি হাইক দেয় বা কমেন্টে যদি কোনো রিয়াক্ট করে, দেন ওই ছেলেটার সাথেই মনে হয় সব কিছু হয়ে গেছে। আচ্ছা। আর আমি বলে রাখি, ওকে আমার পাস্টটা আমি জানাই এই সম্পর্কটা শুরু করছি, যেটা ও করেনি। তারপরে এই লাস্ট মোমেন্টে এসে ওর একটাই কথা, আমি ভালো না, আমি একটা নষ্টা মেয়ে, আমি একটা খারাপ মেয়ে, আমাকে নিয়ে ওর সংসার করা সম্ভব না। আর করা সম্ভব হলে ওর ফ্যামিলি কখনো মানবে না, ও আমাকে নিয়ে সমাজে মুখ দেখাইতে পারবে না। আমি জাস্ট কান্না করিনি আজকে, আমি দেখেছি অনেক লাভ স্টোরিতে অনেকেই কান্না করে, আমি কান্না করিনি, কারণ আমি গত 5 মাস ধরে ভাই এতটা কান্না করেছি যে আমার চোখ থেকে না ওর মতো ছেলের জন্য আর জল আসে না। আমি জাস্ট এই শেষ মানে সময় এসে বলতে চাচ্ছি নাইম তুমি আমাকে মুক্তি দাও। আমি মুক্তি চাচ্ছেন আপনি? এই সম্পর্ক, এই যে ছলনা, মানে ছলনা ভাই, এটা তো কোনো বিয়ে না, ও শুধুমাত্র ফিজিক্যালি রিলেশনের জন্য আমাকে ইউজ করছে। আচ্ছা, ওই যে বিয়েটা যে হয় নাই, এটা জানতে পারছেন কার কাছ থেকে? এটা ওই যে ওর ফ্রেন্ড তানবীর, মানে আমি শিওর ছিলাম না, অনেকের থেকে শুনছি। লাস্ট আমি গত 7 দিন না 10 দিন আগে তানবীরকে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে যখন জিজ্ঞেস করছি ও নিজের মুখে বলে দিছে না ভাই আসলে এই কাগজটার না কোনো ভ্যালু নাই। আচ্ছা, পরে এই কথা আপনারা জিজ্ঞেস করলেন নাইমকে? হ্যাঁ। তখন সে কি বলল? আমি বলতেছি তুমি কেন এটা করলা? হ্যাঁ।
ও তো বলে করি নাই লাস্টে বললো করছি, কারণ আমি যদি না করতাম ওই যে ছেলেটা একদিন রাত্রে কথা বলেছিলাম অনেক রাত্রে, তাহলে ওর সাথে হয়তো তোমার বিয়ে হইতো বা কিছু হইতো, ওইটা আটকানোর জন্য আমি এটা করছি। আমি বলি ভালো যখন বাসছো, বিয়ে যখন করলাই সত্যি সত্যি করতা, নকল করার কি আছে, টাকা খরচ করে নকল কাগজ করতে পারলা, তাহলে আসল কেন করলা না? আর এখন যে সিনারিও, যে আজকে হচ্ছে আপনি মার্চের 24 তারিখ, এখন সিনারিওটা কি? এখন সিনারি হচ্ছে গতকালকেও ওর কথা কোথায় একটা ফেসবুক আইডি দেখছে, বলতেছে এটা আমার। আমি এই লাইভে স্বীকার করতেছি হ্যাঁ ওই ফেসবুক আইডিটা আমার। আচ্ছা, ইভেন হ্যাঁ আমি ফেসবুক চালাবো, আমি পড়াশোনা কন্টিনিউ করব, বাবা মার কাছে ফিরে যাব, কিন্তু ওর কাছে আর কখনোই ফিরে যাব না। আচ্ছা, ওর কাছে ফিরে যাওয়ার প্রশ্ন, ও কি আপনাকে চাচ্ছে, ফিরিয়ে চাচ্ছে? হ্যাঁ এখন চাচ্ছে। কেন চাচ্ছে? কেন চাচ্ছে? আপনি তো 17 তারিখে বললেন চলে গেছে সে। হ্যাঁ চলে গেছে। আমি আপনাকে বলে রাখি ওর সিচুয়েশনটা এমন, আমি দেখতে শুনতে সুন্দর, হ্যাঁ, ও এজন্য আমাকে ছাড়তে পারতেছে না। আচ্ছা, আমার একটু পাস্ট আছে, এর জন্য আমাকে মানতে পারতেছে না। মাঝখানে আমাকে রেখে দিচ্ছে, আমাকে টাকা পয়সা কোনো রকম কোনো মানসিক যে সান্ত্বনা ভাইয়া এটাও দিচ্ছে না। আমি ঘুমের ওষুধ খাই, হাত কাটি, এই যে আমার হাত, আমার হাতে নাইমের নামটা লেখা আছে, 5টা অক্ষর আমি লিখছি, দেন এটা বলে এটা একটা অভিনয়, এটা ওর কাছে একটা আবেগ। আচ্ছা, তো আমি বলেছিলাম যে যদি 5টা অক্ষর হাতে ব্লেড দিয়ে কাটার নাম যদি আবেগ হয়, তুমি আমাকে ওই আবেগটা করে দেখাও, ওকে, আমি দেখতে চাই। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে ওর পরিবারের সাথে আজও অবধি আপনার কথা হয় নাই? হ্যাঁ হয়েছে, কথা হয়েছে। ওর মাকে একদিন ফোন দিয়েছিলাম আমি, ওর মা কি বললো? গালি দিয়েছে। আমি বলছি আসসালামু আলাইকুম আম্মু কেমন আছেন, উল্টো গালি দিল। কে তুই, কেন ফোন দিছিস? আমি বলতেছি কেন ফোন দিছি, আমার কি অধিকার নাই? মা জানে, কারণ ওই যে সাফিয়ার মা বলে দিয়েছে ওনাকে যে ও বিয়ে করছে, ও বউ নিয়ে আসছিল। সাফিয়ার মায়ের সাথে এমন ভাবে ম্যানেজিং করছে যে ওর মা নাকি এই সামনের মাসে, এই যে মাস এপ্রিলের 1-2 তারিখে সাফিয়ার মার বাসায় আসতেছে, উনি সব জানে, হয়তো মেয়ে দেখতে আসতেছে বা কিছু, যা করে করুক, নাইম এখন যাই করুক আমার যায় আসে না। এক্স্যাক্টলি, এটাই হওয়া উচিত। কারণ আমি এখানে এই ভালোবাসার গল্প বলতে আসছি, মানে আমি ওকে ফিরে পেতে চাই না। আপনি সবাইকে সচেতন করতে চাই। আমার মতো অনেক মেয়ে আছো যারা ফিজিক্যালি রিলেশনে এই কারণেই যাও ভালোবাসার প্রমাণ দিতে। প্লিজ, যে ছেলেটা তোমাকে বলতেছে যে ভালোবাসার প্রমাণ দাও ফিজিক্যালি রিলেশন করে, ওকে জুতার বাড়ি তো মারবাই, দেন পারলে তুমি প্রশাসনের হাতে তুলে দাও। কারণ এই ধরনের বয়ফ্রেন্ড গুলা মানে এক কথায় ধর্ষক। ইভেন আমি বলি, আমার যে ভালোবাসার মানুষটা, ও কোনো ভালোবাসার মানুষ না, ও একটা ধর্ষক। ও জাস্ট আমাকে ইউজ করছে বিয়ের নামে, মানে একটা মেয়ের সাথে সেক্স বা ফিজিক্যালি রিলেশন করার জন্য যত রকমের ফোন দিয়ে আটতে হয় ও আটছে। অলরাইট, আমরা তোমার অবস্থা বুঝতে পারছি। এখন আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের পর্যায়ে চলে আসছি, এবং দিস ইজ দ্য টুইস্ট। অ্যাকচুয়ালি আমি যেটা চেষ্টা করি আমার প্রত্যেকটা লাভ স্টোরিতে করার জন্য, সেটা হচ্ছে জাগো এফএম 94.4-এ আমি এই সময়টা এখন যে মানুষটাকে নিয়ে এত কথা হলো তাকে একটু ফোনের লাইনে নিব। সো তার আগে আমি বলবো, যারা লাইভটা দেখছেন, আপনারা কি লাইভটা শেয়ার করছেন? বোধহয় একটা জায়গার পরে আর কেউ করছেন না। সো আমি বলবো, একটু আগে যে মানুষটা আমাদের লাইভটা দেখতে শুরু করেছেন তাকে অনুরোধ করবো আপনার প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করেন, কারণ এখন যে ঘটনাটা ঘটতে যাবে আমি জানি এখন ঘটনার অনেক কিছু মন নিবে। সো সেই বিগত এক্সপিরিয়েন্স থেকে আমি এখন বলতে চাই, কিছু প্রশ্ন করবো। আমি খুব বেশি সময় দেওয়া সম্ভব হবে না, হয়তো মিনিট 5-এর মতো একটা আড্ডা দেওয়ার চেষ্টা করবো। আমি যে মানুষটাকে আমাদের লাভ স্টোরি টিম থেকে এখন ফোন দেওয়া হচ্ছে, অলরেডি সে ফোনে আছে, রাইট? এবং নাইম হচ্ছে তার নাম। আমি তো তার সাথে সরাসরি কথা বলবো, যেটা আমরা প্রত্যেকটা এপিসোডে করে থাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইম বলছেন? জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। শুনেছেন আপনি এতক্ষণ যাবত? হ্যাঁ শুনলাম। আচ্ছা নাইম ভাই, আপনি বিয়ে করেছেন? না। আপনি বিয়ে করেন নাই? না। তাহলে সংসার করলেন কিভাবে? কার সাথে? দেখছেন, ও জাস্ট এখন অস্বীকার। আপনি এই মেয়েটার সাথে সংসার করেছেন কি করেননি সেটা বলেন এক কথা। না। আপনি সংসার করেন নাই? না। আপনি শিওর? হ্যাঁ। মানে আপনি যার সাথে যেই এলাকায় থেকেছেন ওখানে কেউ জানে না আপনি সংসার করেছেন? আপনার কি মনে হয়? না। কেউ জানে না? আমি একটু, ও তো আমার বিষয়ে বলছে অনেক কিছু, আমি একটু বলি না। আগে আমি যে প্রশ্নগুলো করবো এটার উত্তরটা দিবেন। আপনি অবশ্যই বলবেন, আপনার অনেক কিছু বলার আছে, কিন্তু আমাদের কাছে সেই ডকুমেন্টসটা আছে যে আপনি ওখানে সংসার করেছেন 1.5 মাস, 1 মাস 10 দিন। সব বলতেই পারি। ও বলেনি আপনি করেছেন কিনা, আপনি বলেন সংসার করেছেন কি করেননি, আপনি বুঝে বলবেন। আপনি কিন্তু এখন পাবলিক প্লেসে কথা বলছেন। না, ওর সাথে আমার সাথে এরকম কিছু হয়নি। আপনি সংসারই করেননি? না। এই মেয়েটার বাসায় গিয়েছিলেন? আমার ফোনে অনেক ছবি আছে। আর যে ছবিগুলো এখানে দেখানো হচ্ছে, যেগুলো একটু পরে ফেসবুক লাইভে যাবে, সেগুলো কি? বাসার ছবি। এগুলো সবগুলো বাসার ছবি? আপনি একটা মেয়ের সাথে গিয়ে বাসায় এই ধরনের ছবি তোলেন? ও তখন ওর বাসায় ছিল। না, আপনি মানে একটা মেয়ের বাসায় গিয়ে এই ধরনের ছবি তোলেন কিনা? এটা ও তুলছে ওর বাসায় বসে। ও তুলেছে? আপনার সাথে তো তুলেছে, অন্য কারোর সাথে তুলে নাই? না, ওর সাথে তুলছে। এই ধরনের ছবি কিভাবে সম্ভব? মানে একটা মেয়ে চাইলেই একটা ছেলের সাথে তুলতে পারবে আপনি যদি তাকে অ্যালাউ না করেন?
সম্ভব? আমি অ্যালাউ করছি, এটা আমার ভুল হয়েছে। কেন অ্যালাউ করেছেন? মানে আপনার মানে কি কোন কারণে অ্যালাউ করেছেন? মূলত বিষয়টা হচ্ছিল যে মানে ওর, আমি ফুল স্টোরিটা বলি। ওর হ্যাঁ 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 ওর যখন 6 পড়ে ক্লাস, ঠিক আছে, হ্যাঁ তখন নকিব নামের একটা ছেলের সাথে সম্পর্ক হয়। আচ্ছা তখন ও আর কি 6 পড়ে কতটুকু মেয়ে, নকিবের কথা হচ্ছে যে নকিবের হাতে করে দিয়ে বানাইছে, আচ্ছা ঠিক আছে। তার সাথে সম্পর্ক দীর্ঘদিন। তারপরে ওই নানা বাড়ি থেকে ওইখান থেকে যে কোনো কারণে ওর দেশের বাড়ি চলে যায় রাজশাহী। আচ্ছা ওইখানে যে নাসিম নামে একটা ছেলের সাথে সম্পর্ক শুরু করে। আচ্ছা ওইখানে কিছুদিন সম্পর্কের পর ওইখানে ঝামেলা টামেলা হয়, ধরা টরা খাইছে নাকি ছেলের সাথে। তারপর ওইখান থেকে ঢাকা চলে যায়। ওই ঢাকা যাই ওইখানে ওর মা বাবার সাথে 1 সপ্তাহ থাকে। ওই 1 সপ্তাহ থাকা অবস্থা ওইখানে একটা ছেলে আনোয়ার নামে, ওই আনোয়ার নামের ছেলের সাথে 1 সপ্তাহের মাঝে পালাই যায়। পালাইছে, নওগাঁ বিয়ে করে, তার সাথে 3 মাস সংসার করে। সংসার করার পর ওইখান থেকে আবার ও নাসিমের সাথে যোগাযোগ করে, ওর সাথে সংসার করা অবস্থায় যোগাযোগ করে ওর কাছ থেকে আবার পলাই চলে আসে। আচ্ছা আইসা আবার ওই নাসিমের সাথে যোগাযোগ করে আইসা আবার নকিবের সাথে যোগাযোগ শুরু করে। 2017 সালে ও হচ্ছে আবার ওই নানার বাসায় চলে আসে। আইসা ওই নকিবের সাথে আবার ফুল রিলেশন শুরু করে। নকিয়া 2017 সালের ঈদের ফুল দিনটা প্লাস ঈদের রাতটায় নকিবের বাসায় কাটায়। আচ্ছা ঠিক আছে, কাটাইলো। ওর বিয়ে কিন্তু হয় না, নকিবের সাথে কাটাইলো। রাতটা দিনটা প্লাস সকাল ভোরবেলা ফজর আজানের সময় নকিবের বাসায় দিয়ে যায়। প্লাস নকিবের একটা ঘের আছে, ঘেরের বাসায় অনেক সময় কাটাইছে দুইজন। আচ্ছা কাটাইলো। হ্যাঁ একবার যায় ওর এলাকায় এরকম একটা ওঠে, ওর পেটে বাচ্চা। আচ্ছা উঠলো, ঠিক আছে। হ্যাঁ, তো তখন ওর এলাকা থেকে তাড়াইতে হইলো। আচ্ছা দিল, তাড়াইতে হইলো। ও আবার রাজশাহী চলে গেল। তাই আবার নাসিমের সাথে এরকম শুরু করছে। নাসিমের নকিবের মাধ্যমে আবার জানতে পারছে। আচ্ছা তারপর জানতে পারার পর ওইখান থেকে ওর দুলাভাইয়ের বাসা যায় নীলফামারী। ওইখানে যাই এটা নাকি অ্যাভয়েড করায়। ওকে, অ্যাভয়েড করার পর ওইখান থেকে দুলাভাইয়ের সাথে আবার সম্পর্ক তৈরি করে। আচ্ছা সব হলো। তারপরে হ্যাঁ, ওর বোন হচ্ছে প্রেগন্যান্ট থাকে তখন। দুলাভাই সব শুনছি আমরা এগুলো সব শুনছি। তারপরে কি হলো? হ্যাঁ, তারপর দুলাভাইয়ের সাথে এগুলো শুরু করে। ওইখান থেকে বোন জানার পর ওইখান থেকে আবার বের করে দেয়। আচ্ছা দিল। বের করে দেওয়ার পর হঠাৎ করে একটা পর্যায়ে এরকম আমার সাথে দেখা হয়। দেখার পর ওই আমার প্রথমবার ফার্স্ট ফোন করে। আমি ভাইয়া সবটা বলেছি মেসেঞ্জারে। ওই ফার্স্ট ফোন করে আমারে। ফোন করার পর কথা বলেন, এবার একটা টেস্ট করছে যে আমি অমুক, আপনার অমুক জায়গায় দেখছিলাম। পরে একটা পর্যায়ে কথা হয় ফেসবুকে। পরে একদিন সরাসরি দেখা হয় একটা ছেলের সাথে রাস্তার মাঝে। তখন আমি আর কি রাস্তার মাঝে দাঁড় করে কিছু কথা বলছিলাম, প্লাস প্রপোজ করা হয়েছিল। হ্যাঁ, আপনি ছবিও তুলছিলেন জোর করে? হ্যাঁ, ছবি জোর করে ইচ্ছাই তোলা হয়েছিল ওই দিন ছবি। আমি অন্য একজন তুলে দিই। হ্যাঁ, মানে আপনি ওই যে যাকে দিয়ে তুলাইছিলেন হাতের আংটিটা আবার ওরে পরাইছিলেন, ওর আংটিটা খুলে? হ্যাঁ, ওর আংটিটা। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই হ্যাঁ, তো এইভাবে চলতেছিল। চলতে আমার সবকিছু বলতে যে আমি আসলে ভুল করছি পিছনে এগুলো। ওকে, ভুল করছো তাহলে তুই শুধরাই নে তোরগুলো। আচ্ছা, তো ও কি করছে, ও পাগল তখন আমার জন্য। আচ্ছা হ্যাঁ, তখন এই ছেলের সাথে আবার সম্পর্ক শুরু করে। তার সাথে কথা বলে ফোন বন্ধ করে। ওর বাসায় গেলে আমার আর ওই দিন ফোন দেয় না। ওর নানির নাম্বারে আমার নাম্বার ব্ল্যাক লিস্ট করে রাখে, ওর ফোন বন্ধ করে রাখে। ওই ছেলে বাসায় যায়। আচ্ছা হ্যাঁ, রাতের বেলা ওর কাছে যায়। আচ্ছা আচ্ছা, প্লাস ওর বাসার সামনে একটা ঘর ছিল, ওর মামার ফাঁকা ঘর। ওই ঘরে ও আর ওর ছেলে থাকে। ওর খালায় আমার ফোন দিয়ে বলে আচ্ছা যে এরকম নাইম অবস্থা। ওকে, তারপর এলাকায় একটা ছেলে আছে আলিম নেম, ওই আলিমের কাছ থেকে টাকা পয়সা নিয়ে খাইতো অনেক। তার সাথে সম্পর্ক করে। ভাই আমি এখন বলি, মনে করেন যে উনি দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ, এটা উনার কাছে আমি এটা হচ্ছে আমরা ইতিমধ্যে বুঝতে পারছি। উনি আমাদের সাথে স্বীকারও করছেন। হ্যাঁ, ওটা আমি সুযোগ দিতে ভালো হয়। আচ্ছা, আপনি একটু বলেন, আপনি তো পুরুষ মানুষ, তা আপনি যে এই যে আপনার যে এতগুলা গার্লফ্রেন্ড, এটা কেমনে হইলো? আমার আদৌ এগুলো কোনো গার্লফ্রেন্ড ছিল না। ওদের কি ছিল? মানে আপনি কি দু একজনকে ফোনে নিব? দু একজনকে কি আমরা ফোনে নিব? যাদের সাথে মানে আপনি যাদের সাথে দীর্ঘদিন, অবশ্যই নিতে পারেন। আপনি এই রিলেশনগুলো কিভাবে হয়েছে আপনার? না আমি কথা বলি, আমার রিলেশন একটা মেয়ের সাথে ছিল, সুমি নামে, সেটাও জানে। আচ্ছা, এটি অরিজিনাল। তাছাড়া যেগুলো বলতে সেগুলোতে ফালতু, মানে এগুলো সব বানোয়াট। বানোয়াট বলতে কি, একজনের সাথে মস্কারি করলে বা দুই দিন কথা বললে সম্পর্ক হয় না। আচ্ছা, এটা তো আপনি মানে বোঝেন না? হ্যাঁ অবশ্যই। তাহলে ওই মেয়েটা যখন ফেসবুকে কারোর সাথে কথা বলে, তখন আপনি কেন ওই সন্দেহটা করেন যে ওর আসলে? আপনি কি চাবেন আপনার ওই অন্য কারোর সাথে? ও তো চাবে না, ওর হাজবেন্ড কারোর সাথে। হ্যাঁ, ও থাকা অবস্থা আমি কারোর সাথে করি নাই। ও থাকা অবস্থায় কথা বলেন নাই? না, ও দেখাইতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এবার একটু বলেন তো আপনি যে মানে উনি যেটা সবচাইতে বড়, শুধু আপনার কারণে আজকে তো পুরোপুরি ছেলে জাতিকে উনি ধুয়ে দিয়েছেন। আপনি শুনেছেন যে আপনি হচ্ছে ওকে রীতিমতো প্রেম করার প্রমাণ করার জন্য ফিজিক্যাল রিলেশনের জন্য ব্লেড হাতে দাঁড়িয়েছিলেন। এগুলো ভুল। এগুলো ভুল?
হ্যাঁ মানে এগুলো কোনোটাই সত্য না? না আচ্ছা ভাইয়া আমি একটা কথা বলি, কোরআন শরীফ নিয়ে শপথ করছে। ও কি করছে, ও যখন ঢাকা থাকতো তখন ওই যে শোরুমে চাকরি করতো, শোরুমের একটা ছেলের আমার বলে হঠাৎ করে একজন ফোন দিয়েছে শোরুমে ফেসবুক আইডি দিতে হবে। আমি বলছি তোমার তো একটা আইডি আছে ওইটা দাও। ও কি করছে, ওই আইডি না দিয়ে নতুন করে একটা আইডি খুলে ওইটা দিছে। ওইখানে ছেলেদের অ্যাড করছে, ছেলেদের সাথে রীতিমতো কথা বলছে। ভাই পর্যায়ে সেই আইডিটা আমার কাছে ধরা খায়। যে আমি বলতেছি ভাই আপনার নাম হচ্ছে নাইম না? নাইম, আমার কথা হচ্ছে উনার ব্যাপারে আমরা এতক্ষণে মোটামুটি যা বোঝার এবং জাতি যারা শুনতেছে ওরা মোটামুটি সব বুঝে নিছে, কারণ উনি কিন্তু উনার কথাতেই উনি সব বলে দিছে। আসলে উনি ক্লাস 8 এ থাকতে কি ভুল করছে সব বলে না, এগুলো বলে না, একজন এইগুলো। আচ্ছা আমাদের মনে শোনেন ভাইয়া, উনি এখন যে বাসায় থাকে ওইখানে ও গত মাসে সম্ভবত বার্থডে পালন করছে। আচ্ছা করুক সেটা, আমরা আসলে আমরা ওর বার্থডে নিয়ে মাথা থাকে না, আমাদের মাথা ব্যথা হচ্ছে। আপনি আমার একটু কথাটা শুনেন। জি, তো বার্থডে পালন করতে ওইখানে ছিল এক সপ্তাহ, ওর ফ্রেন্ডের বাসায় গেছে, সেইখানে ওর একটা ছেলে ফ্রেন্ড হয়েছে, সে ওরে চকলেট গিফট করে, টাকা গিফট করে, এগুলো এমনি করে। আচ্ছা ঠিক আছে, উনি করুক। আপনার কথা হচ্ছে যে আপনি তো বহুবার বলছেন ওকে তুলে নেবেন, বিয়ে করবেন, তো এইগুলা বলে ফিজিক্যাল রিলেশনটা কেন কন্টিনিউ? এত বাজে একটা মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন বলতে না, আসলে ও হচ্ছে যে ওরে আমি সুযোগ দিতে ভালো করে। এটা সুযোগ? ফিজিক্যাল রিলেশনটা কে মানে সুযোগ দিয়েছেন আপনি বলছেন? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, এখানে লক্ষ লক্ষ শ্রোতা শুনছে, আমাকে একটা অ্যানসার দিবেন স্ট্রেটলি আপনি। সেটা হচ্ছে আপনি জানেন এই মেয়েটি খারাপ, সে অনেক ছেলের সাথে চলে, আপনি নিজে এতক্ষণ ধরে বলছেন আপনি সবই জানেন, জানার পরেও সেই মেয়ের সাথে একাধিকবার আপনি ফিজিক্যাল রিলেশন করেছেন এবং তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন আপনি বহুবার, কেন? ইভেন বিয়েও করছে, আপনি বিয়ে করার মিথ্যে অভিনয় করেছেন। আমি সুযোগ দিতে ভালো হওয়ার জন্য। সুযোগ ফিজিক্যাল রিলেশন করা কি সুযোগ দেওয়ার মধ্যে একটি পদ্ধতি? এটা ভুল করেছেন আপনি, এটাই ভুল ছিল আমার, এটাই আপনার ভুল ছিল, এবং এটা একবার তো করেন নাই, বহুবার করেছেন এবং একই কথা বারবার বলেছেন আমি বিয়ে করব তোমাকে। আমার তো শুধরায় নাই কখনো। তাহলে আপনি ফিজিক্যাল রিলেশন করার আগে তো শুধরানোর প্রশ্ন আসে নাই। সুযোগ দিয়েছি শুধরানোর। সুযোগ কি দিয়েছেন আপনি? কি সুযোগ দিয়েছেন আপনি? কি সুযোগ দিয়েছেন বলেন, কি করেছেন আপনি? আপনি কি ওর সংসার চালান? আমি টাকা পয়সা দিয়েছি। তো আপনি টাকা পয়সা দিয়েছেন? হ্যাঁ অনেক টাকা পয়সা দিয়েছি। কি ব্যাপারে দিয়েছেন বলেন তো একটু শুনি। ও যখন ওর বাবার বাসায় ছিল আমার বলতো আমার কাছে টাকা নাই, তো আমি এইটা খাবো ওইটা খাবো, সবসময় আমার টাকা দিতাম, প্রতি সপ্তাহে 300-400 টাকা করে দিতাম প্রতি সপ্তাহে। আচ্ছা, তো আপনি এখন আমাকে বলেন যে এই যে মানুষটা, সে লাস্ট আপনি কবে কথা বলছেন ওনার সাথে? একটু আগে। আমরা সব রেকর্ডগুলো আমাদের কাছে কিছু হলেও আছে, তারপর আপনি বলেন, নিজের মুখেই বলেন, কারণ একটু পরে যখন আমি প্লে করবো হয়তো আপনি তখন একটু কষ্ট পাবেন। ওই আজকে হয়তো 4 ঘন্টা আগে। হ্যাঁ, তখন কি বললেন আপনি আর এখন কি বলছেন? তখন ওরে আমি জাস্ট জিজ্ঞেস করছি যে ওই আইডিতে ও আবার আমার বলছে কয়েকদিন আগে যে যতদিন বাইসে আছে কোনোদিন ফেসবুক চালাবে না, আপনার কারোর সাথে কথা বলবে না। কেন বলে এই মানুষটা এই কথাগুলো আপনাকে কেন দেয়? ও বলছে যে ও চেঞ্জ করে দেখাবে আমারে যে আমি চেঞ্জ হয়েছি সত্যি। আচ্ছা, তাতে এত আসলে আপনার খুব বেশি নাকি প্রভাব নাই? ওর হাত কাটা, হাতের মধ্যে আপনার নাম লেখা দেখলাম। ও আমার বলছে যে আমি চেঞ্জ হব, বলছে তুই যদি চেঞ্জ হয়ে প্রমাণ করে দেখাইতে পারো তাহলে আমি আমার বিষয়টা আমি নেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে বলছে কালকেও একটা আইডি খুলছে। আচ্ছা ওকে, আইডি খুলে ওর সেই এক্স বয়ফ্রেন্ড নাসিমের সাথে নকিবের সাথে রীতিমতো কথা বলা শুরু করছে। আচ্ছা ঠিক আছে, আমার স্ক্রিনশট মেরে দিচ্ছে, দেখো এই কথা বলতেছে, তারাই আবার আপনাকে দিচ্ছে। হ্যাঁ ওকে ঠিক আছে, যাক আমরা বুঝতে আছি এইটুকু যে আসলে নিশি খুবই বাজে একটা মেয়ে, কিন্তু আমার এইটুকু প্রশ্ন যে নাইম ভাই তো অনেক ভালো হইতে পারতো, নাইম ভাই তো আসলে অতটা ভালো হইলো না কেন বলি শুনি একটু। মানে উনি সুযোগ দেওয়ার ওয়েটা আসলে বুঝতেছি না। আপনি সুযোগ দিয়েছেন, বারবার বলতেছেন খালি সুযোগ দিয়েছেন, সুযোগটা কি? মানে আপনি কি বিয়ে করছেন নাকি ওকে? ওরে বিয়ে করতাম, ও তো ভালো হইলো না। ও বিয়ে করতেন? হ্যাঁ। এই পর্যন্ত ফিজিক্যাল রিলেশন কয়বার করেছেন নিশি? ওই বলুক। হ্যাঁ উনি বলেছেন, উনি বলবে। রিলেশন বিয়ের আগে 4-5 বার, আর এখন হাজবেন্ড ওয়াইফ যেহেতু। এখন তো হাজবেন্ড ওয়াইফ না, উনি তো আপনাকে বিয়েই করেন নাই। ফ্যাক্ট আমি তো বললাম যে রেকর্ড আছে। হ্যাঁ আমরা জানি, তানভীর মুখে বলছে ওই রেকর্ডটা আছে। ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ মানে সবকিছুতেই আমার ভুল হয়েছে, এজন্য সরি আমি। হ্যাঁ আপনার ভুল হয়েছে, আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ অবশ্যই, এর জন্য সরি এইভাবে ভাইয়া। আচ্ছা, আপনি ওর সাথে যে জড়াইছেন এটা আপনি ভুল করছেন, এটা বুঝেন? হ্যাঁ অবশ্যই ভুল করতে, ওর মতো একটা মেয়ের সাথে জড়াই। ওর মতো মেয়ের সাথে এখন আপনাকে কি বলবো যে আপনি যে একটা মানুষ, যে মানুষটা একের পর মানে একাধিকবার এই মেয়ের সাথে রিলেশনশিপে জড়াইছেন, আজকে আপনি অন এয়ারে বলতেছেন আমি এটা খালি ভুল করছি, মানে মেয়েটার এই লাইফটা আপনার কাছে মনে হচ্ছে সামান্য একটা ভুল? আপনার তাই মনে হচ্ছে? ও এর আগের বার 1000 বার কি করছে না করছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি নিজেকে কেন ওই জায়গাটায় নামাচ্ছেন? আপনি কেন একবারও এটা বলছেন না যে আপনি পুরুষ হিসেবে এই কাজটা ঠিক করেছেন কি না? আমি তো বললাম তোর সাথে জড়ানোটাই আমার ভুল হয়েছে ফার্স্ট। ওর সাথে জড়ানোটা ভুল হয় না, আপনি একের পর এক মিথ্যে বলেছেন।
আপনি বারবার ওকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি জানতেন মানে ওর ক্ষেত্রে ওর ফ্যামিলির প্রবলেমগুলো আপনি জানতেন, আপনি আপনার ফ্যামিলিতে ওকে নিয়েছেন কখনো? আপনি তো ওর ফ্যামিলিতে এসেছেন। হ্যাঁ, ওর ফ্যামিলিতে আমি যাওয়া আছে। আপনি আসছেন, তা ও এই মেয়েটাকে আপনার ফ্যামিলিতে কখনো নিয়ে গেছেন যে আমি এই সাথে এরকম আমি টাইম স্পেন্ড করেছি, ওর সাথে আমার এই সম্পর্ক আছে, আপনি সে ব্যাপারে কি দায়িত্ব নিয়েছেন? ওটা আমি বলছি নিব, কিন্তু আমার কথাগুলো শোনে নাই কখনো। আচ্ছা, মানে ওর ক্ষেত্রে ওকে শর্তগুলো ফিল আপ করতে হবে, আর আপনার ক্ষেত্রে কি হবে? কোনো শর্ত নাই। আপনার ক্ষেত্রে আপনার যখন মনে চাবে তখন আপনি মেয়েটাকে নিয়ে যাবেন, আর যখন মনে চাবে তখন বের করে দিবেন, ইজ ইট? এরকম কিছু না, আমি ওরে বলছি যে তুই আমার কথাগুলো শুনে চল, জাস্ট এটাই আর এই কিছু কথা না। তখন শোনা যায় একটা মানুষ যখন কেয়ার করে। আমার ও খুব যখন জানে যে ওরে আমি কেয়ার করতেছি না আর ভুলের জন্য, তাহলে ভুলগুলো কেন শুধরাইলো না? ভুলগুলো তখন শুধরান যায় যখন ও মানুষটাকে। নতুন করে আবার কেন ফেসবুক আইডি খুলে কেন ছেলেদের সাথে কথা বলে? এটা তো আমি আগেই বলছি, জাস্ট ফেসবুকে কথা বলাটাও এটা তার তো কাছে নেশা, অনেক তো বড়। তো ওর হচ্ছে নেশা এরকম যে সুন্দর সুন্দর সব ছেলেরা ওর ফ্রেন্ড থাকবে, কোনো মেয়ে না। আচ্ছা, আমরা বুঝতে পারছি। আমি 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 নাইম ভাই, আমি আসলে আপনাকে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনি নিশি আসলে ওর জায়গা থেকে ও একটা মেয়ে, এবং ও আজকে এখানে এসে ওর জীবনের যতটুকু বলা সম্ভব বলেছে, বাকিটা আপনিও বলেছেন, কিন্তু আমার আজকে ওখানে কার সাথে গেছে ও? হ্যাঁ, আজকেও কার সাথে গেছে ওখানে? আজকেও একা একাই আসছে এখানে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে, এই কথাটাও বিশ্বাস করতে। আচ্ছা ঠিক আছে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি আসলে যেহেতু উনি আপনার হাজবেন্ডই না, উনি বিশ্বাস করবে কি করবে না সেটা নিয়ে আমার মনে হয় আপনার মাথা ব্যথার খুব একটা কারণ থাকার কথা নয়, যদি আপনাদের রিলেশনশিপটা এই অবস্থায় থাকে। আর আমরা আসলে অনুষ্ঠানের মূল যে পয়েন্টটাতে আমি ছিলাম নাইম, সেটা আপনি আমাকে একটা কথা বলেন, আপনি এই মেয়েটাকে বিয়ে করার কথা বলেছিলেন কি না? হ্যাঁ বলছিলাম। বলেছিলেন, কিন্তু এখন আপনি তাকে বিয়ে করবেন কি না? ও যদি চেঞ্জ হইতে পারে, আমি আপনাকে বলেছি আপনি ওকে বিয়ে করবেন কিনা। এখন অনেক মানুষ শুনছে, এখন কিন্তু আপনি এটা ঘরের কথা বলছেন না। আপনি ওকে বিয়ে করবেন? না, বিয়ে করবেন না। নিশি, নাইম আপনাকে বিয়ে করবেন, আপনি শুনেছেন? হ্যাঁ আমি শুনেছি। আজকের পর থেকে আপনি ওর সাথে যোগাযোগ রাখবেন? কোনো সম্পর্ক নাই আমার কাছে, নাই, মারা গেছে। নাইম শুনতে পেয়েছেন? হ্যাঁ অবশ্যই শুনতে পেয়েছি। আর আমি বলে রাখছি, নাইম আপনি কখনো আমার সাথে কোথাও যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি একটা বাজে কখনো না, মেয়ে, প্রয়োজনে মনে করি আমি না। একটা খারাপ মেয়ে, আমি যা মন চায় তাই করি। আমার ভালো থাকা আমি তো মন্দ স্বীকার থাকা করছি নিয়ে। আমার ভুল হয়েছে তোর সাথে জড়ানোটাই। আপনি স্বীকার করছেন আপনি ভুল হয়েছে, বাট আপনি এটা স্বীকার করছেন না যে আপনি যে কাজগুলো করেছেন সেগুলো ভুল করেছেন। আপনি ভুলটা বারবার এইভাবে বলছেন যে আপনি স্বীকার করছেন তার সাথে জড়ানোটা ভুল হয়েছে, কিন্তু আপনি যে নিজের জায়গা থেকে অনেকগুলো ভুল করেছেন, একটি মেয়েকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন বারবার বিয়ে করার কথা, সেটা আপনি বলছেন না। আমি তো বলছি, এখনো বলতেছি যে ও ভালো হোক আগে। ও ভালো হোক আগে, মানে ওকে প্রমাণ করে আসতে হবে ও ভালো হয়েছে। আর আপনি এর আগে যে কাজগুলো করে এসেছেন ওর সাথে, সেগুলোর কি হবে? সেগুলোকে আপনি কিভাবে রিপ্লাই দিবেন? ওরে নিলেই তো ওইগুলো সমাধান হয়ে গেল। হ্যাঁ, ওরে যদি আমার কাছে নিয়ে এসে তাহলে তো সমাধান হয়ে গেল। আপনি তো নিয়ে আসবেন, আপনি তো এরকম কথা বহুবার দিয়েছেন এই পর্যন্ত, বহুবার বলেছেন। করতে পারেনি ওরা আজ পর্যন্ত। আপনিও তো ফেসবুক ওর ফ্রেন্ড এগুলো তো থাকতে পারে না। মানে ওর ফেসবুক ফ্রেন্ডদেরকে যদি ছেড়ে দিতে পারে তাহলে আপনি ওর কাছে চলে আসবেন? হ্যাঁ তাই হ্যাঁ, আপনি কথা দিচ্ছেন? আমার বরাবর কথা ছিল একটাই। আপনার কথা ছিল, আপনার ফ্যামিলির সাথে এই বিষয়ে আপনি কথা বলেছেন? আমার ফ্যামিলি আমি দেখবো। আপনার ফ্যামিলিতে আপনি এর আগেও দেখেছেন, 2017 সালেও একবার শুনলাম আপনি দেখেছেন। কখনো চেঞ্জ হয় নাই। আচ্ছা, ও কখনো চেঞ্জ হয় না, এরকম একটা মানুষের সাথে বেডে যেতে নিশ্চয়ই খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করার কথা না আপনার। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে আমি নতুন কিছু অভিজ্ঞতা নিলাম। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে 1:07। আসলে কিছু কিছু সময় আমাদেরকে নীরব হয়ে যেতে হয়, কিছু কিছু সময় আমাদেরকে আমাদের জায়গা থেকে আসলে অনেক নতুনভাবে নতুন অভিজ্ঞতা নিতে হয়। তবে আজকে যারা আমাকে শুনেছো জাগো এফএম 94.4, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, আমরা আমাদের পুরুষ বলি বা নারী বলি, আমরা দিন শেষে তো মানুষ, এবং মানুষ হয়ে যাওয়ার কারণে আমি শুরুতেই বলেছিলাম যে আমরা তো ফেরেশতা নই, আমরা চলতি পথে অনেক রকমের ভুল করি, বাট সেই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই ভুলগুলো থেকে যদি আমরা শিক্ষা নেই তাহলে ভবিষ্যতে হয়তো বা আর কোনো ভুলের সূত্রপাত হবে না। আজকে এই যে মেয়েটা বসে আছে আমার সামনে, নিশি, 17-18 বছরের একটা মেয়ে, এবং তার লাইফে এত রকমের ভারী ভারী ঘটনা ঘটে গেছে যেটা আসলে আমার এখানে বসে হজম করতে অনেক টাইম লাগছে, আমার কষ্ট হচ্ছে। কারণ একটা মানুষের লাইফের একটা সার্টেন এইজ থাকে। আমার এই 27 বছর বয়সেও আমি আসলে ওর মতো এত ভারী ভারী অভিজ্ঞতা নিতে পারি নাই এখনো পর্যন্ত। সো জিনিসটা হচ্ছে যে আমরা হয়তো অতিমাত্রায় অনেক বেশি স্বাধীনতার চাই, অনেক সময় অনেক কিছু মিসইউজ করি, এবং সেই সাথে অনেক সময় সুযোগবাদী মানুষ আমাদের চারপাশে ঘুরে এই সুবিধাবাদী মানুষের কাছে নিজেদেরকে বিকিয়ে দিই। এটার একটা উদাহরণ হচ্ছে আজকের এপিসোডটা। সো যারা আমার মনোযোগ দিয়ে শুনেছেন এতক্ষণ ধরে, শুরু থেকে যারা ছিলেন তারা হয়তো বা পুরো স্টোরিটা শুনেছেন, যারা শুনেন নাই পরবর্তীতে লাইফটা শেষ হলে একেবারে স্ক্রল করে প্রথম থেকে শুনবেন, হয়তো বা বুঝতে পারবেন কি নিয়ে আসলে এতক্ষণ ধরে কথা হলো। তবে নাইম যদি আমাকে শুনে থাকে তার উদ্দেশ্যে শুধু আমি এতটুকু কথা বলবো যে অ্যাকচুয়ালি এই মেয়েটি কি সেটি আসলে আমাদের
এতক্ষণ যাবত যারা শুনেছে তারা বুঝেছে ও নিজেও অনেক কিছু স্বীকার করে গেছে, কিন্তু দিন শেষে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি তো জানতে, তুমি জানার পরেও কেন তাকে স্বপ্ন দেখিয়েছো? সো এটাও একটা ক্রাইম। এই স্বপ্নগুলো আমরা দেখাবো না। আমরা এমন কোনো স্বপ্ন কখনো কাউকে না দেখাই যে স্বপ্ন আমরা পূরণ করতে পারবো না। তাহলেই বোধহয় আজকে কোনোদিন এই নিশিকে এখানে এসে বসতে হতো না, হয়তো এই ঘটনাগুলো মুখোমুখি তোমাকেও হতে হতো না। তোমাকে মুখোমুখি এই জন্যই হতে হচ্ছে কারণ তুমি তাকে স্বপ্ন দেখিয়েছো তুমি তার সাথে সংসার করবে। ও ভালো কি মন্দ এটা কিন্তু তোমার জাজমেন্ট করার বিষয় ছিল না। যখন তুমি রিলেশনশিপে জড়িয়ে গেছো, তোমার দায়িত্ববোধ, তোমার কেয়ার, তোমার অধিকার, তোমার সব কিছুর বলয়ে তাকে পরিবর্তন করার দায়িত্বটাও কিন্তু তোমার ছিল। হয়তো তুমি সেখানে ফেলার। আমার তোমাকে কিছুই নতুন করে বলার নাই। নিশি, আমি হাতে আর অলরেডি আমরা আমাদের অনুষ্ঠানের সময় শেষ পার হয়ে গেছে, 10 মিনিট পার করে এসেছি। তবে শেষ করবো তোমার সাথে 2 মিনিট কথা বলে। আজকে কথা হলো তোমার সেই প্রিয় মানুষ যাকে নিয়ে তুমি অনেক স্বপ্ন দেখেছো, তাকে নিয়ে অনেক ভালোবাসার কথা বলেছো, সে তোমাকে অনেক রকমের কথাবার্তা বলেছে যেটা স্বাভাবিকভাবে তোমার এই মুহূর্তে সহ্য করাটা অনেক কঠিন, আমি জানি। তবে এইটুকু বলতে চাই যে তুমি কি বোঝো তোমার জীবনের ভুলগুলো? হ্যাঁ আমি বুঝি, তবে হ্যাঁ প্রথম ভুলটা যেদিন করছি ওই দিনই শেষ হয়ে গেছে সব, ওই দিনই আমার জীবনটা শেষ। আচ্ছা, প্রথম ভুলটা করার পেছনে দায়ী কে? তোমার ফ্যামিলি, আমার বাবা। তোমার বাবা। তিনি তোমাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করতে বলে তুমি বাসা থেকে পালাতে চাতে, রাইট? ওকে, তোমার বাবার এখন অবস্থান কি তোমার সাথে? এখন কথা হয় না, ফ্যামিলি থেকে আমি দূরে আছি। মা জানে যে আমি আমার বর ফ্যাক্ট বরের কাছে আছি, কিন্তু আমি তো নাই। আচ্ছা, মা শুনছে আজকে? হ্যাঁ, মাকে শুনতে বলছি, মা হয়তো শুনছে। ওকে, আমি ওকে, ফ্যামিলির কাছে সেই দিনে ফিরে যাব যেদিন আমি নিজের পায়ে দাঁড়াইতে পারবো। ওকে, তুমি নিজের পায়ে দাঁড়াও, এটা অবশ্যই মন থেকে আমরা চাই। এবং প্রত্যেকটা নারী বা পুরুষ তাদের প্রত্যেকের যে কোনো ডিসিশন নেওয়ার আগে আরো 10 বার ভাবা উচিত। এটা বলবো যে ভাইয়া নাইম যেন কখনো আমার সাথে কন্টাক্ট না করে। শোনো, নাইম কেন কন্টাক্ট করবে কি করবে না সেটা না, তুমি কিন্তু যোগাযোগ যদি না করো, হ্যাঁ তোমার সাথে তুমি শোনো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার নিজের কাছে কন্ট্রোল পাওয়ার। তুমি যদি কারোর সাথে কথা না বলো, কেউ পৃথিবীর সাধ্য নাই তোমার সাথে কথা বলবে। তুমি যদি ওর সাথে বেরিয়ে না যেতে, তুমি যদি তার সাথে গিয়ে কোথাও রাতে স্পেন্ড না করতে, তোমার সাথে কিন্তু তাহলে কেউ কিছু করতে পারতো না। সো আমার মনে হয় যে তোমার নিজেকে আরো শক্ত হতে হবে। যেহেতু তোমার জীবনে এই অল্প বয়সে তোমার অনেকগুলো অভিজ্ঞতা হয়ে গেছে, তোমাকে সামনে আরো শক্ত হয়ে আগাতে হবে এবং নিজের জীবনটাকে গড়তে হবে। প্রেম ভালোবাসা জীবনে আসবেই, এবং প্রেম ভালোবাসা থেকে যে মানুষ ভুল করে না তা কিন্তু নয়। তুমি একমাত্র বালিকা নয়, এরকম প্রচুর মানুষ আছে যারা এই ধরনের ভুল করে, বাট সেখান থেকে যে ঘুরে দাঁড়াতে পারে সেই হচ্ছে সত্যিকারের মানুষ। সো তোমাকে সেই চেষ্টাটা করতে হবে। আর তোমার পরিবারের যদি কেউ শুনে থাকেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মেয়েটি আপনার, দিন শেষে ওকে আসলে সুন্দর একটি ভবিষ্যৎ, ওর ভুল হয়েছে, ওর জন্য আমি আপনাদের কাছে দুঃখিত বলছি। আমি জানি যে আমরা ছেলেমেয়েরা যখন একটা ভুল করে ফেলি, আসলে সেটার মাসুল হয়তো বা পরিবারকেই দিতে হয়। তো এই ক্ষেত্রে পরিবারেরও তো কিছু দায়িত্ব থাকে। আমরা যেটুকু শুনেছি আপনার পরিবারের গল্প, সেক্ষেত্রে আজকে যদি আপনার মা শুনে থাকে, আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে আপনার হাজব্যান্ড যে কাজগুলো করেছেন এটা অনেক বাবাই করে থাকেন, অনেকে এই ধরনের হয়ে থাকেন। আমি তাদেরকে নিয়ে নতুন করে আসলে এখানে আজকে শেখানোর কিছু নাই, বাট কোনো একজন বাবা যদি আমাকে আজকে শুনে থাকেন, যে বাবারা আমাকে শুনছেন, তাদেরকে বলবো, দেখুন আপনাদের অনেক ভুল ডিসিশনের কারণে, অনেক রকমের রাগ, অনেক রকমের এই যে এই ধরনের কি বলবো অ্যাটিটিউডের কারণে অনেক সন্তানরা কিন্তু ভেতরে ভেতরে মরে যায়, অনেক সন্তানরা ভেতরে ভেতরে পালিয়ে বেড়ায় এবং পালাতে গিয়ে এই ধরনের ভুল ডিসিশনগুলো নেয়। সো আমি তোমার মাকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি এখন এই মেয়েটার মূল অবলম্বন হতে পারেন। আপনি চেষ্টা করুন আপনার সন্তানকে অ্যাটলিস্ট গাইডলাইনে রাখার জন্য। আপনি চেষ্টা করুন আপনার যতটুকু সামর্থ্য আছে সেই জায়গা থেকে, কারণ মেয়েটার বয়স তো খুব বেশি নয়। সো ওকে এই মুহূর্তে একদম দূরে রাখাটাও বোধহয় ঠিক হবে না। যতটুকু সম্ভব কাছে রাখার চেষ্টা করুন। এবং পৃথিবীতে মানুষ ভুল করবেই, মানুষ ভুল করবে, আবার মানুষই ঠিক করে নিবে। এরকম ভুল যেন ভবিষ্যতে ও না করে, সেজন্য আপনি ওর পাশে থাকুন যতদিন বেঁচে আছেন পৃথিবীতে। মেয়েটা তো আপনার দিন শেষে। সো ওর যেই কষ্টগুলো নিয়ে বেঁচে আছে, সেই কষ্ট থেকে যেন বেরিয়ে আসতে পারে, সেজন্য আপনাদের পরিবারের সাপোর্টটা ভীষণ দরকার। এটা মেনে নিয়ে অনেক কঠিন, আমি জানি। সোসাইটি অনেক কথা বলবে, সমাজ আমাদের চারপাশে অনেক কথা বলবে, পরিবারের রিলেটিভরা অনেক রকমের কথা বলবে, বাট তার মাঝখানেও তো মেয়েটা দিন শেষে আপনার। সো আপনাকেই ওর পাশে দাঁড়াতে হবে। যদি আপনি দাঁড়িয়ে যান, মেয়েটার হাতটা আপনি শক্ত করে ধরেন, দেখবেন মেয়েটা আবার সুন্দর একটা সুষ্ঠু জীবনে ফিরে এসেছে। নিশি, তোমার কান্না করা কিন্তু মানায় না। তুমি যেভাবে সুন্দর করে এখানে কথা বলেছো, আমার এই এপিসোডে এসে এত সুন্দর করে কেউ কথা বলে নাই, এটার জন্য তোমাকে থ্যাঙ্কস। তুমি অনেক মানুষকে অনেক কিছু সম্পর্কে বলে গেছো, যেটা অনেকেই বলতে পারে না। সো তুমি এইভাবে করে যখন কথা বলতে পারো, তার মানে তোমার ভেতরে সেই প্রতিভাটা আছে, তোমার ভেতরে সেই শক্তিটা আছে। সো তোমার চোখে কান্না মানায় না। যেটা হয়ে গেছে ইটস এ পাস্ট, বাট ফিউচারে যেন সেম ভুলটা না হয়, আর কখনো যেন তোমার সাথে কেউ ভালোবাসার অভিনয় করতে না পারে। আর তোমার যদি এখন, আমরা কিন্তু আজকে এক পক্ষের কথা শুনেছি, নাইম কিন্তু আমাদের সাথে 5 মিনিট কথা বলেছে। ও যা কথা বলেছে, ওর যদি 10% সত্য হয়ে থাকে, তুমি সেই জিনিসগুলো, অভ্যাসগুলো চেঞ্জ করো, কারণ তোমাকেই তোমার জন্য শুধরাতে হবে। না হলে এরকম আরো ভয়ঙ্কর বিপদে তুমি পড়তে পারো। আমি ওর সাথে রিলেশনের পর কোনো ছেলের সাথে কথা বা ভালোবাসা, প্রেম এগুলো করিনি। হয়তো ফেসবুকটাই চালাইতাম, হাই হ্যালো, এইটাই ওর কাছে অনেক বড়।
আচ্ছা ঠিক আছে, ওর কাছে অনেক বড় বাট সোসাইটি তো ডিফারেন্ট। সো